মেয়েটিকে স্পাই হিসেবে ট্রেনিং দিয়ে পাঠানো হয় যুবরাজকে ফাঁসানোর জন্য। কিন্তু মেয়েটি জানতো না যে তার ভালোবাসার মানুষ কেবল তাকে এই কাজের জন্যই ব্যবহার করছে। সব সত্যি চোখের সামনে আসার পর মেয়েটি কিভাবে বদলা নেবে সেই নিয়েই আজকের পুনর্জন্ম প্রতিশোধের একটা ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যাওয়ার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র এলসাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এলসা তখন তার সন্তানের জন্ম দিচ্ছিল। এবং সেখানে আমরা এলসার এক দাসী পিওনিকেও দেখতে পাই। পিওনি এলসার সন্তানকে তার কাছে নিয়ে আসে এবং তাকে কংগ্রাচুলেশনস জানিয়ে বলে যে আপনি মা হয়েছে। এবার তখনই তো সেখানে এলসার স্বামী নোয়া আসে এবং এলসা বলে ওঠে যে নোয়া দেখো, আমাদের সন্তান জন্ম নিয়েছে, তুমি বলো যে ওর কি নাম রাখতে চাও। কিন্তু তখনই নোয়ার দুজন লোক সেখানে আসে এবং তারা এলসার হাত শিকল দিয়ে বেঁধে দেয়। নোয়া বলে ওঠে যে এলসা, সব কিছু আমাদের মধ্যে শেষ হয়ে গেছে, এবার তোমার এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। এবার এলসা তো বলতে থাকে যে তুমি কি বলছো, আমি তোমার জন্য একজন স্পাই হয়ে যুবরাজকে বিয়ে করেছি, তাকে আমি ফাঁসিয়ে তোমার জন্য সিংহাসন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, আমি তোমার সন্তানের জন্ম দিয়েছি, আর তুমি এখন বলছো যে আমার বিদায় নেওয়ার সময় এসেছে। এবার নোয়া তো তখনই বলে যে বোকা মেয়ে, আমি কেবলমাত্র এই দিনটারই অপেক্ষা করছিলাম যেদিন আমি সিংহাসনে বসতে পারবো, এবং আমি ঠিক করেই রেখেছিলাম যে তোমাকে আমি কিভাবে রাস্তা থেকে সরাবো। তুমি আমার চড়াইয়ের পথে কেবলমাত্র একটা সিঁড়ির ধাপ ছিলে। এবার নোয়া তো তখনই সেই দাসীটিকে বলে যে বাচ্চাটিকে মেরে ফেলার জন্য। এলসা বলে ওঠে যে পিওনি, তুমি এমনটা করতে পারো না। এবং পিওনি বলে যে আমার কিছুই করার নেই, আমাকে তো যুবরাজের আদেশ মানতেই হবে। এবং তখনই সেখানে আসে এলসার সৎ বোন মলি। মলি বলে যে দিদি, তোমার রাজরানী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, এই অভিশপ্ত বাচ্চাটাকেও তোমার সাথে আমি নরকে পাঠিয়ে দেব। এবং পিওনি তখনই এলসার সন্তানকে সেখানেই মেরে ফেলে। আর এলসা তো কাঁদতে থাকে যে তুমি আমার সাথে যেটা করলে তার বদলা আমি নেবই নেব। এবং তখনই নোয়া এলসার বুকে একটি ছুরি ঢুকিয়ে দেয়। এবার তখনই সেখানে উপস্থিত হয় যুবরাজ জুলিয়ান, যার সাথে কিনা এলসার বিয়ে হয়েছিল, অর্থাৎ যার বিরুদ্ধে এলসাকে স্পাই হিসেবে পাঠানো হয়েছিল। এবার জুলিয়ানের দেহে তখনই বিষের প্রভাব শুরু হয়ে যায় এবং তার সব চুল সাদা হয়ে যায়। জুলিয়ান তো এসেই বলে যে এলসা, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। এবং এলসা বলে যে না, দোষটা আমারই, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। এবার জুলিয়ান তো তখনই এলসার চোখ চাপা দিয়ে তাকে কিস করে। কিন্তু ততক্ষণে সেখানে নোয়ার লোকেরা চলে আসে এবং তারা জুলিয়ানের পিঠে তলোয়ার ঠুকিয়ে তাকে মেরে ফেলে। এবং এলসাও সেখানেই মারা যায়। মারা যাওয়ার আগে এলসা বলে যে আমি যদি আরেকবার সুযোগ পাই, তোমাদের কাউকে আমি ছাড়বো না। এবং ভাগ্য এলসাকে একটা দ্বিতীয় সুযোগ দেয়। এলসার ঘুম ভাঙে তার বিয়ের দিনে। এলসা 1 বছর আগে তার জুলিয়ানের সাথে যেদিন বিয়ে হয়েছিল সেই দিনে চলে আসে। এবার এলসা তো সঙ্গে সঙ্গে উঠে দেখে যে জুলিয়ান সেই ঘরে ঢুকেছে এবং এলসা গিয়ে জুলিয়ানকে জড়িয়ে ধরে। এলসা বলে ওঠে যে তুমি এখনো বেঁচে আছো। জুলিয়ান বলে যে আমি কেন বেঁচে থাকবো না, আমি বেঁচে আছি দেখে কি তুমি খুব অবাক হয়ে যাচ্ছ। এবং এলসা বলে যে জুলিয়ান, এই জীবনে আমি আর তোমার কোনো ক্ষতি হতে দেব না। জুলিয়ান তখনই বলে যে ও তাই, তাহলে স্ত্রী হিসেবে তোমার কর্তব্য পালন করো। এবং জুলিয়ান তো এলসার হাত কামড়ে তার রক্ত পান করে এবং জুলিয়ান এলসার গলা থেকেও তার রক্ত পান করে। আসলে জুলিয়ানের শরীরে একটা বিষ ছিল, যে বিষটাকে দমন করার জন্য এলসার রক্তটা কাজে লাগতো। এবার এলসা তো তখনই বলে যে জুলিয়ান, আসলে আমি তোমাকে প্রথমেই সত্যি কথাটা বলে দিতে চাই, আমাকে নোয়া স্পাই হিসেবে পাঠিয়েছে তোমার বিরুদ্ধে কাজ করার জন্য। এবং জুলিয়ান বলে যে বাহ, তুমি সৎ, তাই দেখে আমি বেশ খুশি হলাম। এলসা বলে যে তুমি আগে থেকেই জানতে যে আমি স্পাই। এবং জুলিয়ান বলে যে এই প্রাসাদে একটা মশা নড়লেও আমি সেটা জানতে পারি, আর সেখানে এত বড় ঘটনা ঘটবে সেটা আমি জানতে পারবো না। কিন্তু তুমি তো নোয়াকে খুবই ভালোবাসো এবং তাকে ভালোবেসে তুমি আমাকে বিয়ে করতেও রাজি হয়ে গেছিলে, তাহলে তুমি এখন আমাকে এই সত্যি কথাগুলো কেন বলছো? এবং এলসা বলে যে হ্যাঁ, আমি নোয়াকে ভালোবেসেছিলাম, এটা ঠিকই, কিন্তু আমি জানি যে ও কতটা অ্যাম্বিশাস এবং ও নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাউকেই ছাড়বে না। এমনকি আমাকে দিয়ে ওর কাজ হয়ে গেলে ও আমাকেও মেরে ফেলবে। আমি জানি যে ও তোমাকেও বন্দি করবে বা তোমাকেও মেরে ফেলতে পারে। আমি তোমাকে সাহায্য করব নোয়াকে খতম করার জন্য। এবার এই কথা শুনে জুলিয়ান বলে যে তুমি আমাকে আগে থেকে এই কথাগুলো বলছো যাতে আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতে পারি, তাই তো?
এবং এলসা বলে যে না, সেরকমটা না, আমি তোমার কাছে প্রমাণ করে দেব যে আমি তোমার প্রতি লয়াল। এবং এলসা জুলিয়ানকে কিস করে। এবার পরের দিন সকালে এলসা তো নোয়ার সাথে দেখা করতে যায়, কারণ সে তো নোয়ার স্পাই হয়ে জুলিয়ানের কাছে এসেছিল। এবং নোয়ার সাথে তাকে তো এই অভিনয়টা করে যেতে হবে যে সে নোয়ার হয়েই কাজ করছে। এবার নোয়া তো এলসাকে বলে যে এলসা, সত্যিই তুমি আমার ভীষণই কাজের একজন লোক। আমি রাজা হলেই সবার আগে তোমাকে বিয়ে করব। এই বলে নোয়া এলসাকে একটা বিশেষ শিশি দেয় এবং বলে যে এটা তুমি জুলিয়ানের খাবারের মধ্যে মিশিয়ে দেবে, তারপর বাকিটা আমি সামলে নেব। এবার এলসা তো তখনই মনে মনে ভাবে যে গত জন্মেও আমি নোয়ার কথা শুনে এই এক কাজই করেছিলাম, এবং তখন নোয়া জুলিয়ানকে মহারাজের উপপত্নী কেটির সাথে ফাঁসিয়ে দিয়েছি। কিন্তু এইবার আমি আর জুলিয়ানের সাথে কোনো রকম অন্যায় হতে দেব না। এই বলে এলসা তো নোয়ার থেকে সেই বিশেষ শিশিটা নিয়ে নেয় এবং বলে যে ঠিক আছে, তুমি যা বলছো আমি সেই রকমই কাজ করব। নোয়া মনে মনে ভাবে যে আচ্ছা, এলসাকে কি একটু অন্যরকম লাগলো। আমার মনে হয় ওর সাথে আমাকে আর একটু ভালোভাবে সুইটলি মেলামেশা করতে হবে। যতই হোক ও একটা মেয়ে, ওর তো একটু অ্যাটেনশন লাগবে। এবার অপরদিকে আমরা লুফেংকে দেখতে পাই, যে কিনা জুলিয়ানের একজন গার্ড ছিল। এবার লুফেং গিয়ে জুলিয়ানের কাছে খবর দেয় যে এলসা নোয়ার সাথে দেখা করতে গেছিল, কিন্তু তারা কি কথা বলেছে সেটা লুফেং শুনতে পায়নি। এবার অপরদিকে আমরা এলসাকে দেখি যে আবার ফিরে আসছিল, এবং তখনই তার মলির সাথে দেখা হয়, অর্থাৎ যে কিনা আসলে এলসার সৎ বোন ছিল। এবং আমরা দেখেছিলাম যে আগের জন্মে মলিই কিন্তু নোয়ার রানী হয়েছিল। এবার মলি তো বলে ওঠে যে এলসা, তুমি যুবরাজকে বিয়ে করেছো বলে তোমার কি অ্যাটিটিউড বেড়ে গেছে? তুমি আমাকে দেখিয়ে কোনো রকম সম্বোধন করলে না কেন? এবং এলসা বলে যে আমি হচ্ছি যুবরানী, আমাদের মধ্যে আমি তোমার থেকে র্যাঙ্কের দিক থেকে বড়, সুতরাং তোমার আমাকে সম্মান জানানো উচিত ছিল। এবার মলি তো বলে ওঠে যে তুমি যুবরানী হও আর যাই হও না কেন, ডিউক চ্যাং এর আসল মেয়ে এবং বৈধ সন্তান তো আমি, তুমি কেবলমাত্র ওর একজন উপপত্নীর মেয়ে। এবং মলি এই কথাটা একটু বাজে সেন্সেই বলেছিল। এবার এলসা তো সঙ্গে সঙ্গে মলিকে ঠাস করে এক চড় মারে। ততক্ষণে নোয়াও সেখানে এসে গেছিল। মলি নোয়ার কাছে নালিশ করতে থাকে যে দেখো না, ও আমাকে বুলি করছে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে। এলসা বলে যে নোয়া, তোমার মলিকে তুমি কিন্তু সাবধানে রেখো, আমার সাথে যেন কোনো রকমের পাকামি না করে। এবং নোয়া তো মলিকেই বলে যে এলসার কাছে ক্ষমা চাও। ফলে মলি এলসার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। আসলে মলি এবং নোয়ার মধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গেছিল এবং তাদের ভবিষ্যতে বিয়ে হওয়ার কথা ছিল। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে এবং সেখানে আমরা মহারাজ এবং তার উপপত্নী কেটিকে দেখতে পাই। সেখানে জুলিয়ান, এলসা, নোয়া, মলি সকলেই উপস্থিত ছিল। এবার কেটি তো এলসাকে উপহার স্বরূপ কিছু চুলের কাঁটা দেয়, যেটা কিনা তাদের পারিবারিক সম্পত্তি ছিল। এবং মহারাজও জুলিয়ানকে এবার থেকে সমস্ত রাজকার্যে তাকে অ্যাসিস্ট করার কথা বলে। এবার জুলিয়ান তো এলসাকে লক্ষ্য করছিল এবং সে ভাবছিল যে এলসা কি প্ল্যান করছে, সে কি স্কিম করছে সেটা কিছুই বোঝাচ্ছে না। কিন্তু ব্যাংকোয়েট থেকে বেরোনোর পরই আমরা দেখতে পাই যে নোয়ার মাথা ঘুরতে থাকে, কারণ তার দেহে বিষের প্রভাব শুরু হয়ে গেছিল। এবার মলি তো নোয়াকে একটা পুঁটলি দিয়ে বলে যে তুমি এইটা শুঁকতে পারো, এটা শুঁকলে বিষের প্রভাব কিছুটা কমবে। আমি তাড়াতাড়ি করে চিকিৎসককে ডেকে আনছি। এবং মলি সেখান থেকে চলে যেতেই সেখানে এলসা আসে। এবং এলসা তো নোয়াকে এক লাথি মেরে দেখে যে নোয়া তখন একদমই নিজস্ব জ্ঞানে ছিল না। এবং এলসা নোয়াকে নিয়ে গিয়ে কেটির রুমে, অর্থাৎ মহারাজের উপপত্নী কেটির রুমে শুইয়ে দেয়। এবার কেটি তো এসে দেখে যে সেখানে নোয়া বসে রয়েছে, এবং কেটিকে নোয়াই স্পাই হিসেবে লাগিয়েছিল মহারাজের কাছে থাকার জন্য। মানে উপপত্নী কেটিও আসলে নোয়ার একজন স্পাই ছিল। এবার নোয়া সেই ড্রাগসের ঘোরে কেটিকে এলসা ভেবে বসে এবং সে কেটির সাথে রোম্যান্স করতে লেগে যায়। এবার এলসা তো ততক্ষণে মহারাজ এবং জুলিয়ানকে সেখানে ডেকে আনে। মহারাজ বলে যে এলসা, কি ব্যাপার, এত রাতে তুমি আমাদের কেন ডেকেছো? এবং এলসা তখন একদম ভোলা ভালা সেজে বলে যে মহারাজ, বলতে আমার ভীষণই লজ্জা করছে, আপনি নিজে গিয়ে দেখে নিন যে ভেতরে কি হচ্ছে। এবং মহারাজ তো ভেতরে গিয়ে কেটি এবং নোয়াকে ভীষণই আপত্তিকর অবস্থায় পান। মহারাজ সঙ্গে সঙ্গে তলোয়ার বার করে নোয়ার গলায় ধরেন
এবং বলেন যে তোমার এত সাহস কি করে হয়, তুমি আমার স্ত্রীর সাথে এমনটা করার চেষ্টা করছো। এবার মলি তো বুঝতে পারে যে এই বিষয়ের মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে এবং মলি সঙ্গে সঙ্গে বলে যে মহারাজ, এই বিষয়ে নোয়ার কোনোই দোষ নেই। আমি জানি যে এলসাই ওকে ফাঁসানোর চেষ্টা করেছে। এলসা নোয়ার পানীয়তে কিছু ড্রাগস মিশিয়ে ওকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। এবার জুলিয়ান তো তখনই বলে ওঠে যে কিন্তু ব্যাংকুয়েটে আমরা সবাই ছিলাম, তাহলে এলসা বিষ কখন মেশালো। এবং মলি তখনই বলে যে এলসা ব্যাংকুয়েটের আগেই আমাদের সাথে দেখা করতে এসেছিল এবং ও তখন আমাদের পানীয় অফার করে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সত্যি এলসা তাদের সাথে দেখা করতে গেছিল। এলসা তাদেরকে বলে যে মলি, আমি তখন তোমার উপর একটু রাগ করেছিলাম, তাই জন্য মিটমাট করতে আমি এখন তোমার সাথে দেখা করতে এসেছি। এবং তখন এলসা তাদের তিনজনকেই চা অফার করেছিল এবং সেই চা এলসা কিন্তু নিজেই প্রথম পান করে। এবার এলসা তো বলে ওঠে যে কিন্তু মলি, তখন তো আমরা দুজনেও চা খেয়েছিলাম, তাহলে আমাদের উপর এর কোনো প্রভাব কেন করলো না। মলি বলে ওঠে যে নিশ্চয়ই তুমি কিছু একটা চালাকি করেছো। এবার নোয়া তো তখনই তার বাবার কাছে বলে যে মহারাজ, আমি কখনোই আপনাকে ধোকা দেওয়ার মতো এরকম কোনো কাজ করব না। আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, তাই জন্যই আমি এমনটা ভুল করে ফেলেছি। মহারাজ বলেন যে এক্ষুনি ডাক্তার ডাকো, আমিও জানতে চাই যে এই ঘটনার সত্যতা কি। এবার তখনই তো রাজ চিকিৎসক আসে এবং নোয়ার পালস পরীক্ষা করে এবং রাজ চিকিৎসক বলে যে হ্যাঁ সত্যি নোয়াকে কিছু ড্রাগস দেওয়া হয়েছিল, যার কারণে নোয়া উত্তেজিত হয়ে পড়ে। এবং মহারাজ তখনই বলেন যে ঠিক আছে, এবার তুমি আমার উপপত্নী কেটির পালস চেক করে দেখো যে তাকে কোনো ড্রাগস দেওয়া হয়েছিল কিনা। এবং চিকিৎসক তো চেক করে বলে যে না, কেটিকে তো কোনো রকম ড্রাগস দেওয়া হয়নি। অর্থাৎ নোয়া যদিও বা ড্রাগসের ঘরে এইসব করেছে, কেটি তো সম্পূর্ণ সজ্ঞানেই ছিল। এবার কেটি তো মহারাজের পা ধরে বলতে থাকে যে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসি। এবং মহারাজ তো সঙ্গে সঙ্গে কেটিকে মৃত্যুদণ্ড দেন। কেটি বলে ওঠে যে মহারাজ, আমার তো এতে কোনো দোষই নেই। এবং কেটি তার চুলের কাঁটা বার করে সঙ্গে সঙ্গে মহারাজের গলায় ধরে। কেটি বলে যে বোকা বুড়ো লোক একটা, তুই আমাকে মারবি, তার আগে আমি তোকে মারবো। এবার জুলিয়ান তো তখনই বলে ওঠে যে কেটি, তুমি যে এমনটা করছো তাতে তুমি বাঁচবে ভেবেছো? তুমি তো মারা যাবেই, তোমার গোটা পরিবারও মারা যাবে, তুমি কি সেটাই চাও? এবং নোয়া তখনই এসে কেটিকে হত্যা করে। অর্থাৎ কেটি যার জন্য কাজ করছিল সেই কেটিকে হত্যা করে। নোয়া মনে মনে ভাবে যে কেটি ধরা পড়লে ওর পেট থেকে আমার ব্যাপারেও কথা বেরিয়ে যেতে পারে, সেই ভেবেই নোয়া আরও কেটিকে মেরে ফেলে। এবার মহারাজ তো তখনই নোয়াকে বলে যে আমি মেনে নিচ্ছি যে তোমাকে ড্রাগ দেয়া হয়েছিল, কিন্তু এরকমটা কখনোই একজন রাজকুমারের থেকে কাম্য নয়। তাই 6 মাসের জন্য আমি তোমাকে এই রাজকুমার পদ থেকে সরিয়ে দিলাম। এবং নোয়া বলে যে মহারাজ, আমার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের ইনভেস্টিগেশন আমি নিজে করতে চাই। এবং মহারাজ সেই পারমিশন নোয়াকে দেন। এবং এলসা মনে মনে ভাবে যে আগের জন্মে নোয়া জুলিয়ানের ক্ষতি করার জন্য কেটিকে স্পাই হিসেবে লাগিয়েছিল, এই জন্মে আমি আগেই কেটিকে সরাতে পেরেছি, এবার খালি নোয়া আর মলিকে সরাতে হবে। এবার নোয়ারও তো সন্দেহ হয় যে নিশ্চয়ই এলসাই কিছু একটা করেছে এবং নোয়া এলসাকে চার্জ করে বলে যে এলসা, সত্যি করে বলো যে তুমি কি আমার বিরুদ্ধে প্ল্যান করছো, তুমি কি আমাকে মেরে ফেলতে আমি তোমাকে বলেছিলাম জুলিয়ানের ড্রিঙ্কের মধ্যে ওই বিষটা মেশাতে, তাহলে আমার এমন অবস্থা কি করে হলো। এবং এলসা তখনই বলে যে আমি চেষ্টা করেছিলাম জুলিয়ানের পানীয়তে ওই বিষটা মেশানোর জন্য, কিন্তু সেই সুযোগ তো আমি পাইনি। আর তাছাড়া ব্যাংকুয়েটের পর থেকে আমার তো তোমার সাথে কোনো দেখাই হয়নি, তাহলে আমি কি করে তোমায় বিষ দেব বলো। এবং তখনই এলসা নোয়ার কোমর থেকে সেই পুঁটলিটা বার করে, যেটা কিনা মলি তাকে দিয়েছিল বিষের প্রভাব কম করার জন্য। এলসা বলে যে নোয়া, এই পুঁটলিটার ভিতর কি আছে দেখেছো তো, এটা সবসময় মলি তোমার সাথে যখন থাকে তখন ক্যারি করে। এটা এক প্রকারের অ্যাফ্রোডিসিয়াক একটা ফুল, এই ফুলটার গন্ধ শুকলে তোমার এই ধরনের উত্তেজনা হতে পারে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে কার জন্য তোমার ক্ষতি হয়েছে। এবার নোয়া তো সঙ্গে সঙ্গে এলসাকে জড়িয়ে ধরে বলে যে সত্যিই তোমাকে ভুল বুঝেছি, আসলে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাকে আমি কি করে সন্দেহ করতে পারি বলো। এবার এইসব যখন নোয়া করছিল তখনই সেখানে জুলিয়ান আসে এবং জুলিয়ান নোয়ার গলায় তলোয়ার ধরে বলে যে নোয়া, তুমি আমার স্ত্রীর সাথে কি করার চেষ্টা করছো। এবং নোয়া তো কথা ঘুরিয়ে বলে যে আমি কিছুই করছি না, আমি আসলে এলসার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ মলি আজকে শুধুমুধু এলসার উপর দোষারোপ করছিল। এবং এই ধরনের ভুংভাং কথা বলে নোয়া তো সেখান থেকে চলে যায়। এবার নোয়া চলে গেলে জুলিয়ান এলসাকে তার একটা রুমাল দিয়ে বলে যে এলসা,
আমি তোমার কথায় বিশ্বাস করছি। আমি বিশ্বাস করছি যে তুমি আমার প্রতি লয়াল। না, আমি নোয়ার আর তোমার সমস্ত কথা শুনেছি। কিন্তু আমার কৌতূহল হচ্ছে যে তুমি নোয়াকে এভাবে ফাঁসালে কি করে? এবং তখনই এলসা বলে যে সে আসলে কি করেছিল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এলসা যখন ব্যাংকুয়েট শুরু হওয়ার আগে নোয়াদের কাছে গেছিল, অর্থাৎ তাদেরকে ওই চা অফার করতে গেছিল, তখনই সে কেবলমাত্র নোয়ার কাপেই বিষ মিশিয়েছিল। কারণ বিষটা এলসার নখের মধ্যে ছিল এবং নোয়ার কাপে নখটা এরকম করে ট্যাপ ট্যাপ করে সেই বিষটা সে নোয়ার কাপে মিশিয়ে দেয়। তাই জন্য নোয়া এইভাবে ইনটক্সিকেটেড হয়ে গেছিল। এবং এলসা খুব ভালো করেই জানতো যে মলি তাকে ওই ফুলের পুটুলিটা দেবে এবং সেই সুযোগটাই এলসা কাজে লাগায় এবং সে কেটি এবং নোয়াকে ফাঁসায়। এবার এলসা তো জুলিয়ানের কাছে প্রতিজ্ঞা করে যে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি এই জীবনে কখনোই তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করব না। এবার অপরদিকে আমরা নোয়াকে দেখতে পাই যে তো মলির উপর গিয়ে রাগারাগি করে এবং সে ওই পুটুলিটা দেখিয়ে বলে যে তুমি কি পাগল, তুমি কি বোকা, তুমি এটা আমার উপর দিয়ে আমাকে আরো ফাঁসানোর চেষ্টা করছিলে, তোমার জন্য তো আরেকটু হলে আমি মরেই যেতাম। মলি বলে ওঠে যে নোয়া, আসলে আমি তোমাকে খুবই ভালোবাসি, তাই আমি চাই তুমি সবসময় আমার থাকো, তাই আমি এমনটা করে ফেলেছি, আমি আর কখনো এমন করব না। নোয়া তো বলে ওঠে যে শুধু শুধু তোমার এই বোকামির জন্য কেটি মারা গেল আর ওর পুরো পরিবারকেও এখন মরতে হবে। এবার মলি বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমার বাবা ডিউক চ্যাংকে বলে আমি তোমার আর আমার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছি। তারপর আমাদের সমস্ত সৈন্যবাহিনী তো তোমার হয়ে যাবে আর তুমি সহজেই রাজা হতে পারবে। এবং এই কথা শুনে নোয়া তো মলিকে জড়িয়ে ধরে এবং বলে যে মলি, আমি যখন রাজা হব আমি তোমাকেই আমার রাজরানী করে রাখবো। মানে নোয়া এই কথা ইলসা, মলি এবং আরো কতজনকে যে বলতো তার কোনো ঠিক নেই। এবার অপরদিকে আমরা জুলিয়ানকে দেখতে পাই। জুলিয়ান তো মনে মনে ভাবছিল যে এলসা, সত্যি তুমি আমার জন্য একদম পারফেক্ট। এই জীবনে আমি কেবলমাত্র তোমাকেই ভালোবাসবো। কিন্তু তখনই জুলিয়ানের প্রচন্ড কাশি শুরু হয় এবং তার কাশির মধ্যে দিয়ে রক্ত উঠতে শুরু করে। সেটা মাসের 15 তারিখ ছিল। তাই জন্যই জুলিয়ানের দেহে তার বিষের প্রভাব শুরু হয়। তার চোখ লাল হয়ে যায় এবং তার চুল সাদা হয়ে যায়। জুলিয়ানের দেহে কোল্ড পয়জন বলে একটা পয়জনের প্রভাব ছিল। তাই জন্যই প্রতি মাসে এমনটা হতো। এবার ততক্ষণে তো এলসাও সেখানে চলে আসে এবং জুলিয়ান এলসার দেহ থেকে রক্ত পান করে নিজের সেই কোল্ড পয়জনকে শান্ত করে। এবার পরের দিন সকালে এলসা বলে যে সেই দিন তার বিয়ের পর আবার বাবার বাড়িতে যাওয়ার দিন, অর্থাৎ বলা যায় যে দিরাগমনের দিন। এবং জুলিয়ান বলে যে আমিও তোমার সাথে যাব। এবং এলসা তখনই মনে মনে ভাবে যে এটাই আমার সুযোগ, এই সুযোগে আমি আমার মায়ের ন্যায় বিচারের ব্যবস্থা করব। এবার এলসা তো তার বাবার বাড়ি অর্থাৎ ডিউক চ্যানের বাড়িতে আসে এবং জুলিয়ান বলে যে আমি কিছুটা দূরেই আছি, যদি কোনো বিপদ হয় আমাকে সঙ্গে সঙ্গে খবর পাঠিও। এবার এলসা তো তার বাড়ির কাছে আসতেই একটি দাসী ছুটে আসে এবং সে এলসাকে জান যে ডিউক চ্যানের প্রধান পত্নী অর্থাৎ মলির মা ফ্লোরেন্স, সে এলসার মাকে মারছে, তাকে অত্যাচার করছে এবং এরকম অবস্থায় এলসার মা মারাও যেতে পারে। এবার এই কথা শুনে এলসা তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় এবং আমরা দেখতে পাই যে মলির মা ফ্লোরেন্স তখন এলসার মাকে একটি চাবুক দিয়ে মারছিল। এবার এলসা তো গিয়ে বলে যে তোমাদের এত সাহস হয় কি করে, আমার মা কি দোষ করেছে যে তোমরা আমার মাকে এইভাবে অত্যাচার করছো? মলি বলে ওঠে যে তোমার মা আমাদের বাড়িতে একটা চাকরের থেকেও নিচু স্থানে রয়েছে এবং আমার মা ফ্লোরেন্স হচ্ছে এই বাড়ির গৃহকর্ত্রী, সুতরাং সে চাইলেই তোমার মাকে শাস্তি দিতেই পারে। এবার আসলে এলসার মা ছিল একজন নিচু স্তরের মহিলা বলা যায়, তাই জন্য তাকে কোনোদিন এই বাড়িতে কোনো রকম সম্মান দেওয়া হয়নি। এবার এলসার মা তো তখনই বলে ওঠে যে এলসা, তুমি এই বাড়িতে আবার কেন এসেছো? তুমি এখন যুবরানী হয়ে গেছো, তোমার উচিত হয়নি এখানে ফিরে আসা। এলসা বলে যে মা, তুমি ভয় পেও না, আমি আর তোমাকে কোনো রকম ভাবে অত্যাচারিত হতে দেব না। এবার মলি তো বলে ওঠে যে এলসা, তুমি ভুলে যেও না এটা কিন্তু মহারাজার বাড়ি না, সুতরাং এখানে তুমি আমাদের উপর কোনো রকমের জুলুম করতে পারবে না। কিন্তু এলসা তখনই সেই চাবুক দিয়েই মলিকে এক বাড়ি দেয় এবং সে তো ফ্লোরেন্স এবং মলিকে সেই চাবুক দিয়েই পেটাতে থাকে। এবার ফ্লোরেন্স তো প্রচন্ড চাচাতে থাকে যে আমাদের বাঁচাও এবং তখনই সেখানে এলসার বাবা ডিউক চ্যাং চলে আসে। এবার ডিউক চ্যাং তো এলসার মাকেই বলতে থাকে যে বাড়ির গৃহকর্ত্রীকে চাবুক দিয়ে মারা, তোমার মেয়েকে তুমি এমন ভাবে মানুষ করেছো যে এই কাজ করছে।
এবং এলসা বলে যে আমার মা 20 বছর ধরে তোমার পরিবারে রয়েছে, কিন্তু একদিনের জন্য সে তোমার স্ত্রীর সম্মান পায়নি। তাকে সবসময় তোমার পত্নী ফ্লোরেন্স অত্যাচার করেছে। তুমি তো আসলে বাবা হওয়ার যোগ্যই না। এবং ডিউক চ্যাং এলসাকে ঠাস করে এক চড় মারে। ডিউক চ্যাং বলে যে তুমি যুবরানী হয়ে গেছো বলে এমন মনে করো না যে আমার সাথে এমন ব্যবহার করবে। তুমি যদি মহারানীও হয়ে যাও তাহলেও আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এবং এলসা তখনই বলে যে বাবা, তোমার যদি উচিত শিক্ষা দেওয়ার এতই শখ থাকে তাহলে আগে তোমার মলিকে শিক্ষা দেওয়া উচিত। এবার মলি তো বলে ওঠে যে আমি ডিউক চ্যাং এর বৈধ সন্তান, সুতরাং আমি যা খুশি তাই করতে পারি, তুমি এখানে বলার কে? এবং তখনই এলসা বলে যে মলি, তুমি দীর্ঘদিন ধরে আমাদের বাড়ি থেকে বহু টাকা মারছো। তুমি আমাদের চাকর বাকরদের মাইনের টাকা মেরে এতদিন নিজের কাছে সরাচ্ছ। সেটা যদি প্রমাণ হয় তাহলে তোমাকে কে বাঁচাবে? এবার মলি তো তখনই এলসাকে মারতে আসে, কিন্তু এলসা মলিকে সরিয়ে দেয়। এবার ফ্লোরেন্স বলে ওঠে যে এলসা, আমি এবারের গৃহকর্ত্রী, তোমার এত সাহস হয় কি করে আমার উপর এরকম দোষারোপ করা? এবার ডিউক স্যাং তো তখনই রেগে বলে ওঠে যে তোমাদের এই চাই চাই বন্ধ করো, আমার মাথা যন্ত্রণা করছে। মলি বলে যে বাবা, আমি ইনোসেন্ট এবং সেটা প্রমাণ করার উপায় আমার কাছে আছে। এবং সে তাদের হিসাব রক্ষককে সেখানে ডেকে আনে এবং সেখানে সে একটি হিসাবের খাতা দেখায় যেখানে কিনা বাড়ির সমস্ত হিসাব লেখা থাকতো। এবার সেই হিসাবে তো কোনো গন্ডগোল ছিল না, কিন্তু তখনই এলসা অপর একটি খাতা দেখায় এবং বলে যে আমার কাছেও প্রমাণ আছে যে আসলে কি ঘটেছিল। এই হিসাবের খাতাটা আমাদের হিসাব রক্ষকের ড্রয়ারে লুকিয়ে রাখা ছিল এবং এখানেই মনে হয় বাড়ির আসল হিসাবপত্র পাবো। এবার ডিউক চ্যাং সেই হিসাবের খাতা দেখে এসে দেখে যে প্রতি মাসেই বাড়ি থেকে বহু টাকা মিসিং এবং সেই সব টাকা মলি মেরেছে এবং সে তাদের হিসাব রক্ষককেও টাকা দিয়ে হাত করেছিল যাতে সে এই ধরনের মিথ্যা মিথ্যা হিসাব লিখে রাখে। এবং ডিউক চ্যাং তখনই বলে যে এবার থেকে মলিকে আমাদের ঘরের কোনো কাজেই আর ইনভলভ করা হবে না। এবার ফ্লোরেন্স তো তখনই বলে ওঠে যে আমি হচ্ছি এই সাম্রাজ্যের মহারানীর নিজের ভাই, এবং সে একটি সিলমোহর দেখিয়ে বলে যে আমি মলির সাথে এমনটা হতে দেব না। এবার ডিউক চ্যাং তো তাতে আরো রেগে যায় এবং বলে যে তুমি মহারানীকে আমার বিরুদ্ধে ব্যবহার করছো, আমার বাড়িতে কেবলমাত্র আমার কথাই চলবে। এবং ফ্লোরেন্স তখন বলে যে ঠিক আছে, কিন্তু এলসা আজকে যেটা করলো সেটাতেও ও বড়দের অসম্মান করেছে, সুতরাং পারিবারিক নিয়ম অনুযায়ী ওরও শাস্তি পাওয়া দরকার। এবং ডিউক চ্যাং বলে যে তাও ঠিক। এবার এলসা তো তখনই তার দাসীকে ইশারা করে দেয় যে এক্ষুনি গিয়ে জুলিয়ানকে ডেকে আনো। এবার আমরা দেখতে পাই যে জুলিয়ানকে তো দাসীটি ডাকতে যায়, কিন্তু অপরদিকে মলি একটি মোটা কাঠের পাটাতন তুলে নেয় এবং সেটা নিয়ে সে এলসা এবং তার মাকে মেরে শাস্তি দিতে চায়। কিন্তু তখনই সেখানে জুলিয়ান চলে আসে। জুলিয়ান বলে ওঠে যে যুবরানীর গায়ে হাত দিচ্ছে, এত সাহস কার? মলি তো সঙ্গে সঙ্গে তার বাবার পিছনে লুকিয়ে পড়ে যে বাবা, আমাকে বাঁচাও। এবার ডিউক চ্যাং এবং বাকিরা তো সঙ্গে সঙ্গে এলসা এবং জুলিয়ানের কাছে হাঁটু গেড়ে মাথা নিচু করে ক্ষমা চায় যে আমাদের ক্ষমা করে দিন। এবং জুলিয়ান বলে যে এলসা, তুমি ওদের কি শাস্তি দিতে চাও সেটা তুমিই বলো। এবং এলসা মলি এবং ফ্লোরেন্সকে 50 ঘা চাবুকের বাড়ি দেওয়ার শাস্তি দেয়। এবার ফ্লোরেন্স তো বলে ওঠে যে এলসা, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো, এটা হতে পারে না। এবং ডিউক চ্যাং তখনই তাকে ঠাস করে চড় মেরে চুপ করিয়ে দেয় যে তুমি একদম চুপ করো, মুখ বুঝে এই শাস্তি তুমি সহ্য করো। এবং এলসার কথা অনুযায়ী শয়তান মা বেটিকে 50 ঘা লাঠির বাড়ির শাস্তি দেওয়া হয়। এবার ডিউক চ্যাং তো বলে ওঠে যে এলসা, এবার কি তোমার শান্তি হয়েছে? 50 ঘা বেতের বাড়ি কি তোমার কাছে যথেষ্ট? এবং এলসা বলে যে যথেষ্ট, যথেষ্ট থেকে এখনো অনেক দূরে আছি আমরা। আমার এবং আমার মায়ের ওপর যা অত্যাচার হয়েছে সেটা এই এক জীবনেও আমি শোধ তুলতে পারবো না। এবার তখনই তো এলসার মা তাকে থামিয়ে দেয় যে এলসা, তুমি এমনটা করো না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু ওদের সাথে এমনটা করার কোনো দরকার নেই। এবং এলসা তখনই তার বাবাকে বলে যে তুমি আমার মায়ের থেকে যে সমস্ত জিনিস নিয়ে নিয়েছিলে, তার যে দোকানটা ছিল এবং তার হারিয়ে যাওয়া সম্মান, সেই সব কিছু তুমি আমার মাকে ফিরিয়ে দেবে। এবং ডিউক চ্যাং তাতে রাজি হয় এবং তখনই জুলিয়ান এলসাকে কোলে তুলে নেয় এবং সে এলসাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার বাড়ি এসে জুলিয়ান তো তাকে দেখায় যে সে এলসার জন্য অনেক উপহার কিনে এনেছিল এবং তখনই আমরা দেখতে পাই যে জুলিয়ান এলসাকে একটি মাথার কাঁটা দেয়, যেটা কিনা সে আগের জন্মেও দিয়েছিল। জুলিয়ান তো বলে ওঠে যে এলসা, তুমি কি চাও মলি আর ফ্লোরেন্সের থেকে প্রতিশোধ নিতে? তাহলে কিন্তু এক রাতের মধ্যেই আমরা ওদের মেরে ফেলতে পারি। এবং এলসা বলে যে মেরে ফেলাটা তো অনেক সহজ হয়ে যাবে, আমার আসল লক্ষ্য হচ্ছে নোয়া, আগে আমি ওর থেকে বদলা নিতে চাই।
কিন্তু এইসব কথা বলতে বলতেই জুলিয়ান হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়ে এবং তখনই এলসা জুলিয়ানের হাত কেটে তার হাতের থেকে একটু রক্ত নেয়। এবার জুলিয়ান তো বলে ওঠে যে তুমি এটা কি করছো, তুমি কি আমাকে মারার চেষ্টা করছো নাকি? এবং এলসা বলে যে কখনোই না, আমি চাই যেন তুমি দীর্ঘায়ু হও। এই বলে এলসা সেই রক্তটা নিয়ে সেখান থেকে চলে যায়। এবার জুলিয়ান তো তখনই তার গার্ড লুফেনকে ডেকে বলে যে এলসা কি করছিল, এবং লুফেং জানায় যে এলসা তার রক্তের স্যাম্পেলটা নিচ্ছিল। জুলিয়ান তো বুঝতে পারে না যে এলসা এমনটা কেন করছে। তো আমরা দেখতে পাই যে এলসা সেই রক্তের নমুনা নিয়ে, সেই বিষাক্ত রক্তের নমুনা নিয়ে একজন হিলারের কাছে আসে কিনা একটা ভয়ঙ্কর গুহার মধ্যে থাকতো, যেখানে কিনা সচরাচর কোনো লোক যেত না। এবং সেই গুহার আশেপাশে আমরা অনেক মরার পুলি, হাড় এবং অনেক নোংরা নোংরা জিনিস দেখতে পাই। এবার হিলারটি তো বলে ওঠে যে এলসা, তুমি অনেকদিন হলো আমার কাছে আসোনি, কি ব্যাপার? তুমি যখন আমার কাছে এসেছিলে আমার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, আমি কিন্তু তোমাকে একদমই পছন্দ করতাম, কিন্তু পরে আমি বুঝতে পারি যে তুমি হচ্ছে আমার বেস্ট স্টুডেন্ট। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এলসা এই হিলারটির কাছে আগেও এসেছিল। যখন নোয়া তাকে স্পাই হওয়ার জন্য ট্রেনিং দিচ্ছিল, তখনই এলসাই হিলারটির কাছে আসে। হিলারটি তাকে বলেছিল যে আমার পিছনে এইসব কঙ্কালের খুলি দেখতে পাচ্ছ, এরাও কিন্তু আমার এক্সপেরিমেন্টেরই বিষয় ছিল, এবং এদের মধ্যে কেউই কিন্তু আজকে আর বেঁচে নেই। তা তুমিও কি চাও যে তোমার সাথে এমনটাই হোক? আসলে আগের বার এলসা এসেছিল অন্য একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেই জন্য এই হিলারটি তাকে প্রায় 12 ঘন্টা একটি বিষাক্ত দ্রবণের মধ্যে চুবিয়ে রেখেছিল, যার ফলে কিনা এলসার রক্তটা একটু পরিবর্তন হয়ে গেছিল, যেটার জন্যই জুলিয়ানের এই পয়জনটা এলসার রক্ত খেলে শান্ত হয়। এবং সেটা কিন্তু এলসা নোয়ার হয়ে কাজ করার জন্যই এসেছিল, যেহেতু তাকে জুলিয়ানকে বিয়ে করতে হবে নোয়ার স্পাই হয়ে, তাই জন্যই এলসাই হিলারের কাছে আগেরবার এসেছিল। কিন্তু এইবার এলসা এসেছে অন্য উদ্দেশ্য নিয়ে, এইবার সে জুলিয়ানকে ঠিক করার উদ্দেশ্য নিয়ে এসেছে। এবার হিলারটি তো বলে ওঠে যে তুমি এখন আমার কাছে কি জন্য এসেছো? তুমি কি আমার শিষ্য হতে চাও? তোমার সেই প্রেমিক তোমাকে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, তাই না? আমি জানতাম যে ওই বেটা একটা বদমাস। এবার এলসা তো তখনই তাকে জুলিয়ানের রক্ত দেখিয়ে বলে যে তুমি কি বলতে পারবে যে এই রক্তে কোন বিষের ক্রিয়া করা হয়েছে? এবং হিলারটি তো সঙ্গে সঙ্গে বলে দেয় যে এই মানুষটিকে কোল্ড পয়জন দেওয়া হয়েছে, এবং এটা থেকে উদ্ধার পাওয়া খুব একটা সহজ নয়। তোমার রক্তর জন্য সে কিছুদিন হয়তো সার্ভাইভ করতে পারবে, কিন্তু সেটার কোনো পার্মানেন্ট সলিউশন তুমি দিতে পারবে না। এবার এলসা তো বলে ওঠে যে তাহলে আমি কি করব? তুমি আমাকে বলে দাও যে এটার কি ওষুধ রয়েছে। এবং হিলারটি তখনই বলে যে সে তো আমি বলে দেবই, কিন্তু তার বদলে তোমাকেও তো আমায় কিছু দিতে হবে, তাই না? আমি সারা জীবন স্ত্রী বা সন্তান ছাড়াই কাটিয়েছি, তাই জন্য আমি ভাবছি যে যদি তুমি আমার কাছে সারেন্ডার করো। এবং এলসা তো এই কথা শুনে তার রূপটি খুলে ফেলে, এবং তখনই হিলারটি তাকে থামিয়ে দিয়ে বলে যে না না, আমি বুঝতেই পারছি যে তুমি তার মানে এই মানুষটাকে খুব ভালোবাসো। ঠিক আছে, আমি এই মানুষটার জন্য একটা অ্যান্টিডোট বানিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তার জন্য তোমায় আমার শিষ্য হতে হবে, যাতে আমার এই ট্যালেন্ট তোমার মাধ্যমে আরো ভবিষ্যতের প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং এলসা তো তাতে রাজি হয়ে যায়। এবার ওদিকে লুফেং তো এলসার ওপর নজর রেখেছিল, এবং লুফেং এলসার এইখানে যাওয়ার কথাটা গিয়ে জুলিয়ানকে বলে। এবার এলসা ফিরে আসতেই জুলিয়ান বলে যে তুমি কোথায় গেছিলে? এবং এলসা তাকে বলে যে জুলিয়ান, আমি ওই বিখ্যাত হিলারের কাছে তোমার রক্ত দিয়ে এসেছি, সে বলেছে তোমার জন্য অ্যান্টিডোট বানিয়ে দিতে পারবে। এবার জুলিয়ান তো বলে ওঠে যে কিন্তু ও তো সহজে কারো চিকিৎসা করে না, তাহলেও তোমার কথায় কেন রাজি হলো? তার বদলেও তোমার থেকে কি চেয়েছে? নিশ্চয়ই কিছু একটা ডিল করেছো তোমরা। এবং এলসা তখনই বলে যে তেমন কিছু না, ও আমাকে ওর শিষ্য হতে বলেছে। এবং এলসা বলে যে জুলিয়ান, তোমাকে সারিয়ে তোলার জন্য আমি যা হোক তাই করতে পারি। এবার পরের দিন তো এলসা আবারও নোয়ার সাথে দেখা করতে যায়, কারণ নোয়া তো এখনো জানতো না যে এলসা তার এগেনস্টে চলে গেছে। এবার নোয়া এলসার জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছিল, এবং সে বলে যে কি ব্যাপার এলসা, তোমার আসতে এত দেরি হলো কেন? এলসা বলে যে আসলে জুলিয়ান আমাকে ছাড়তে চাইছিল না, তাই জন্য। এবার নোয়া তো রেগে গিয়ে বলে যে কি, জুলিয়ান তোমাকে ছুঁয়েছে? এবং এলসা বলে যে কি করব বলো, একটা পুরুষের বিশ্বাস জেতার জন্য এটাই হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ। আশা করি তুমি এর জন্য আমার উপর রাগ করবে না। এবং নোয়া বলে যে না, কখনোই না। তুমি আমার চোখে সবচেয়ে পবিত্র মহিলা, একবার আমি রাজা হয়ে যাই, তারপর তো আমি তোমাকেই রানী বানাবো। এবং জুলিয়ান এলসাকে বলে যে এলসা,
তোমাকে যতদিন আমি স্পাইয়ের ট্রেনিং দিয়েছিলাম তার মধ্যে তুমি জুলিয়ানের হাতের লেখা নকল করা শিখেছিলে। এবার তোমাকে জুলিয়ানের হাতের লেখা নকল করে একটা চিঠি লিখতে হবে, যার থেকে কিনা প্রমাণিত হয় যে জুলিয়ান শত্রুদের সাথে মিলিত হয়েছে, যাতে আমি জুলিয়ানকে রাজদ্রোহের দায় ফাঁসাতে পারি। এলসা বলে যে তার কোনো দরকার নেই, আমি অলরেডি সেই চিঠি লিখেই রেখেছি। এবং এলসা নোয়াকে একটা চিঠি দেখায়, যেটা কিনা সে জুলিয়ানের হাতের লেখা কপি করে লিখেছিল। এবার এই দৃশ্য তো লুফিং দেখতে পায় এবং লুফিং গিয়ে এই কথা জুলিয়ানকে বলে, এবং জুলিয়ান তখন এলসার জন্য অনেক দামি দামি কিছু জিনিস কেনার কথা ভাবছিল এবং সেগুলো দেখছিল। এবার লুফিং তো বলে যে কিন্তু মাস্টার, আপনি কি শিওর যে এলসা আপনারই দলে? কারণ ও নোয়ার সাথে এত মেলামেশা করছে, এটা কোনো ট্র্যাপ নয় তো? এবার এলসা ফিরে আসতেই জুলিয়ান তো তাকে ধরে এবং বলে যে এলসা, নোয়া কি তোমাকে বড্ড বেশি ভালোবাসতো? তুমি ওর সাথে এত কথা কেন বলছো? এলসা বলে যে কেন, তোমার কি হিংসা হচ্ছে? এবার জুলিয়ান তো বলে ওঠে যে ও কোনো দিক থেকেই আমার কম্প্যারিজনে কিছুই না। আমি যদি আকাশের তারা হই, ও তাহলে নর্দমার পচা জল, তারপরেও কেন তুমি ওর সাথে মিশবে? এবার এলসা তো বলে ওঠে যে আমি ওর সাথে মিশছি যাতে ও আমার প্রতি বিশ্বাসটা রাখে, কারণ আমি তোমার ভালো চাই। কেন, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? এবার জুলিয়ান তো এর কোনো উত্তর দেয় এবং এলসা বলে যে ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না, আমি বলছি আমি তোমায় ভালোবাসি। এবং এই কথা শুনে জুলিয়ান তো এলসাকে কিস করে। এবার অপরদিকে আমরা নোয়াকে দেখতে পাই, যে কিনা এবার পিওনিকে কাজে লাগায়। পিওনি অর্থাৎ সেই দাসীটি যে কিনা এলসার সন্তানকে আগের জন্মে মেরে ফেলেছিল। নোয়া পিওনিকে এলসার লেখা সেই নকল চিঠিটা দেয় এবং বলে যে এটা গিয়ে যে করে হোক জুলিয়ানের ঘরের আশেপাশে পুঁতে দেবে। এবার পিওনি তো সেই কাজ করতে জুলিয়ানের ম্যানশনের দিকে চলে যায় এবং সে যখন এই কাজটা করছিল তখনই জুলিয়ান আর এলসা সেখানে আসে। এবার জুলিয়ান তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে এবং লুফেং দেখে যে সেখানে ওই পিওনি বলে দাসীটি কিছু একটা পুঁতে দিচ্ছিল এবং সেই চিঠিটা সে জুলিয়ানকে দেখায়। জুলিয়ান বলে যে আমাকে ফাঁসানোর জন্য এরকম একটা নকল চিঠি, সত্যি করে বলো যে এটা তোমাকে কে পড়তে বলেছে? এবং পিওনি বলে ওঠে যে এটা আমাকে এলসা করতে বলেছে, ওই আপনার হাতের লেখা নকল করে এটা লিখেছে এবং আমাকে দিয়ে এই কাজটা করাচ্ছে। এবার এই কথা শুনে জুলিয়ান তো খুব রেগে যায়, তো সে বলে ওঠে যে এলসা, তুমি কি তার মানে নোয়ার সাথে এই প্ল্যানটাই করছিলে? এলসা বলে যে তুমি আমাকে একদিন সুযোগ দাও, তারপরেই আমি তোমাকে প্রমাণ করে দেব যে আমি কি করছিলাম, তারপর না হয় তুমি আমাকে যা ইচ্ছা শাস্তি দিও। এবং জুলিয়ান তো সেখান থেকে রেগে মেগে চলে যায় এবং এলসা তখনই পিওনিকে বলে যে পিওনি, তোমার আমার বোঝাপড়া হওয়াটাও এবার দরকার। এবার পিওনি তো এলসার ঘরে আসে এবং সে খুব ক্যাজুয়ালি এলসার চেয়ার টেবিলে বসে সেখানে ফল খেতে থাকে। মানে তার হাবভাব এমন ছিল যে সে দাসী না সে সেখানকার মাস্টার সেটা বোঝা যাবে না। এবার এলসা তো তাকে ঠাস করে দুই চড় মারে এবং বলে যে পিওনি, তোমার জায়গাটা ভুলে যেও না, না হলে তোমাকে কিন্তু ছেঁটে ফেলতে আমার একটুও সময় লাগবে না। এবং এলসা সেখান থেকে চলে যেতেই পিওনি ভাবে যে এলসা, তোমার দিন ঘনিয়ে এসেছে, আর কিছুদিনের মাত্র অপেক্ষা, তারপর আমি তোমাকে এই চরের 10 গুণ ফিরিয়ে দেব। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে এলসা আর জুলিয়ান যখন বাগানে বসেছিল তখনই তারা দেখতে পেয়ে গেছিল যে পিওনি এসে সেখানে কিছু একটা পুঁতছে এবং এলসা আগে থেকেই জুলিয়ানকে বলে দিয়েছিল যে কি হতে পারে। তাই জুলিয়ান যে এলসার উপর রাগারাগিটা করেছিল সেটা সম্পূর্ণটাই অভিনয় ছিল পিওনির সামনে দেখানোর জন্য। এবার এলসা তো পিওনির ওপর অত্যাচার করে এবং বলে যে 10 বছর বয়সে আমি তোমাকে ব্রথেল থেকে বাঁচিয়েছিলাম, তোমাকে আমি নিজের ছায়ায় বড় করেছি, আর এখন তুমি আমার সাথেই বিশ্বাসঘাতকতা করতে চাও? তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি, এক, তুমি আমার হয়ে কাজ করবে এবং নোয়া আর মলির ওপর নজর রাখবে। এবার পিওনি তো বলে উঠে যে আমি কখনোই সেটা করব না। এলসা বলে যে ঠিক আছে, তাহলে তোমার দ্বিতীয় অপশন হচ্ছে যে তোমাকে এক্ষুনি আমি মেরে ফেলবো। ফলে পিওনি এলসার হয়ে কাজ করতে রাজি হয় এবং এলসা তখনই পিওনিকে একটা ওষুধ খাইয়ে দেয়, যেটা কিনা এক ধরনের পয়জন ছিল, যেটার অ্যান্টিডোট কেবলমাত্র এলসার কাছেই ছিল। তাই পিওনি বাধ্য হয় এলসার হয়ে কাজ করতে। মানে এলসা এক প্রকার পিওনিকে ব্ল্যাকমেলই করে। এবার পিওনি তো নোয়া আর মলিকে গিয়ে বলে যে তার কাজ হয়ে গেছে এবং সে সেই নকল চিঠিটা জুলিয়ানদের বাগানে পুঁতে দিয়েছে। কিন্তু তখনই নোয়া লক্ষ্য করে যে পিওনির হাতে দাগ। নোয়া বলে যে পিওনি, তোমার হাতে কি হয়েছে? পিওনি বলে যে না না কিছু না, আসলে মাটি খুঁড়তে গিয়ে হয়তো লেগে গেছিল।
এবং মলি তো বলে ওঠে যে একজন দাসীর হাতে লাগলো কি লাগলো না সেই নিয়ে আমাদের মাথা ঘামানোর কি আছে, এবং তারা সেই বিষয়টায় পাত্তা দেয় না। নোয়া বলে যে ঠিকই, ও একটা দাসী, যতদিন ওকে দরকার ব্যবহার করব, তারপর ওকে খতম করে ফেলবো, কারণ কোনো প্রমাণ তো রাখা যাবে না। যাই হোক, এবার নোয়ার প্ল্যান অনুযায়ী সে তো জুলিয়ানদের বাগানে আসে এবং সে সবার সামনে এটা দেখাতে চাইছিল যে জুলিয়ান আসলে ট্রেটার, সে রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করছে। জুলিয়ান বলে যে নোয়া, আমার কাছে প্রমাণ আছে যে তুমি শত্রুপক্ষের সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছো, তাই জন্য আমরা তোমার ম্যানশন সার্চ করতে এসেছি। এবং জুলিয়ান নোয়ার বাগানের মাটি খুঁড়ে সেই লেটারটি বার করে, কিন্তু সে জানতো না যে এই চিঠিটা আসলে তার দেখা সেই আগের চিঠিটা না। এবার সেই চিঠি তো মহারাজের সামনে পেশ করা হয় এবং নোয়া বলে যে জুলিয়ান বিশ্বাসঘাতক, তাকে শাস্তি দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। জুলিয়ান বলে ওঠে যে কিন্তু মহারাজ, এই চিঠি যে আমারই লেখা তার কি কোনো প্রমাণ রয়েছে? এবং তখনই নোয়া বলে যে এতদিন ধরে এলসা তার সাথে থাকে, সুতরাং নিজের স্বামীর হাতের লেখা নিশ্চয়ই এলসা চিনবে, তাই এলসাকেই ডাকা হোক এটা দেখার জন্য যেটা জুলিয়ানের হাতের লেখা কিনা। এবার মহারাজ তো তখনই এলসাকে ডেকে পাঠান এবং এলসা সেই চিঠি দেখে বলে যে হ্যাঁ, এটা জুলিয়ানেরই হাতের লেখা। এবার মহারাজ তো সঙ্গে সঙ্গে জুলিয়ানকে শাস্তি দিতে চান, কিন্তু এলসা বলে যে মহারাজ, শাস্তি দেওয়ার আগে আপনি একবার চিঠিটা দেখুন, চিঠিতে কি লেখা আছে সেটা একবার দেখে নিন, তারপর না হয় আপনি শাস্তি দেবেন। এবং মহারাজ সেই চিঠি খুলে দেখে চমকে যায়, কারণ সেই চিঠিতে জুলিয়ানের হাতের লেখাই ছিল। এটা কিন্তু ঠিকই, জুলিয়ান সেই চিঠিতে তার বাবার প্রশংসা করেছিল, তার বাবা তার চরিত্র গঠনে, তার জীবন গঠনে কতটা অবদান রেখেছে সেই নিয়ে নানা প্রশংসামূলক কথাবার্তা লিখেছিল, এবং সেটা লিখেছিল নিজের রক্ত দিয়ে। এবার নোয়া তো বলে ওঠে যে এটা কি করে সম্ভব, আমি যখন চিঠিটা উদ্ধার করলাম তখন তো সেখানে অন্য কিছু লেখা ছিল। মহারাজ বলেন যে তুমি নিজের চোখেই দেখো কি লেখা আছে, এবং সেই চিঠি দেখে নোয়ার তো মাথা খারাপ হয়ে যায়। এলসা বলে যে নোয়া, তুমি জুলিয়ানকে ফাঁসানোর জন্য এত উত্তেজিত কেন? তুমি কি ওর জায়গায় নিজে যুবরাজ হতে চাও? এবং তখনই নোয়া বলে যে মহারাজ, আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি আর একটা সুযোগ দিন। আমি সত্যি কথাই বলছি যে যে চিঠিটা আমি পেয়েছিলাম সেটা এই চিঠি ছিল না। এবং মহারাজ বলেন যে ঠিক আছে, হতে পারে যে তোমাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগানোর জন্যই এমনটা করেছে, তাই তুমি এই ব্যাপারটা খতিয়ে দেখো। এবার এলসা তো ভেবেছিল যে এই বিষয়টাকে ইস্যু করেই সে নোয়াকে ফাঁসিয়ে দিতে পারবে, কিন্তু মহারাজ তো এইবারেও নোয়াকে শাস্তি দেন না। তাই জন্য এলসা নিজেই ছুরি হাতে ছুটে যায় নোয়াকে মারার জন্য, কিন্তু তাকে জুলিয়ান আটকে দেয়। জুলিয়ান বলে যে এলসা, এত তাড়াহুড়ো করলে হবে না, আমরা যদি কোনো প্রমাণ ছাড়া জুলিয়ানকে মেরে ফেলি তাহলে কিন্তু সম্পূর্ণ দোষটা তোমার হবে, এবং একজন রাজকুমারকে মারার জন্য তোমার কি শাস্তি হতে পারে সেটা তো তুমি জানোই। আমি তোমাকে কখনোই হারাতে চাই না। এলসা বলে ওঠে যে আমি বদলা চাই, আমি নোয়ার থেকে বদলা নিতে চাই। এবং জুলিয়ান বলে যে তুমি আরেকটু অপেক্ষা করো, আমরা সঠিক সুযোগ বুঝে বদলা নেব। এবং এলসা তো তখনই বলে ওঠে যে জুলিয়ান, তুমি বুঝবে না যে আমি নোয়াকে এতটা কেন ঘৃণা করি। আমি তোমাকে বলছি, কারণ আমার পুনর্জন্ম হয়েছে। আগের জন্মে আমি নোয়াকে প্রচন্ড ভালোবেসেছিলাম, ওকে ভালোবেসে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম, তোমার সাথে বিয়ে যাতে নোয়াকে সিংহাসনে বসাতে পারি, কিন্তু তারপর ও আমাকে রাজরানী করা তো অনেক দূরের কথা, ও আমাকে মেরে ফেলে, ও আমার পুরো পরিবারকে খতম করে দেয়, এমনকি আমার সদ্যজাত সন্তানকেও মেরে ফেলে। তাই জন্য আমি বদলা আনতে চাই। এবার জুলিয়ান তো তাকে জড়িয়ে ধরে এবং বলে যে এলসা, তুমি কোনো চিন্তা করো না, যাই হয়ে যাক না কেন শেষ অবধি আমি তোমার সাথে থাকবো, এই বদলা নিতে আমি তোমায় সাহায্য করব। এবার জুলিয়ান তো ঘরে এসে এলসাকে জিজ্ঞেস করে যে এলসা, আমি তো সবই বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, চিঠির লেখাটা কি করে বদলে গেল? এবং তখনই এলসা বলে যে সেটা আমি একটা চালাকি করেছিলাম। আমি প্রথমে রক্ত দিয়ে যে লেখাটা লিখেছিলাম সেটা আসলে আমি ইনভিজিবল ইঙ্ক মিশিয়ে লিখেছিলাম, তাই সেটা প্রথমে ফুটে ওঠেনি। তাই প্রথমে যখন নোয়া চিঠিটা দেখেছিল তখন সে ভেবেছিল যে এটা বিশ্বাসঘাতকতারই কোনো চিঠি, কিন্তু পরে সেই লাল লেখাটা ফুটে ওঠে, তাই মহারাজ সেটাই দেখতে পান। এবং এইভাবেই এলসা এই যাত্রায়ও জুলিয়ানকে বাঁচিয়ে দেয়। এবার আমরা পরের দিনের সকালে দৃশ্য দেখতে পাই। এলসা একটু চিন্তিত ছিল, কারণ তার মা প্রতি 3 দিন অন্তর তাকে চিঠি লিখে জানাতো যে সে ঠিক আছে কিনা, কিন্তু এইবারে প্রায় 5 দিন হয়ে গেছিল তার মা কোনো চিঠি লেখেনি। এবং তখনই এলসার কাছে একটা গুপ্ত মেসেজ আসে, যেখানে কিনা লেখা ছিল যে এলসার মাকে কিডন্যাপ করা হয়েছে। এবার এলসা তো সঙ্গে সঙ্গে ছুটে সেই দিকে যায়, এবং সে যখন ছুটে যাচ্ছিল তাকে জুলিয়ান দেখতে পায়।
জুলিয়ানকে লুফেন জানায় যে এলসার মাকে সম্ভবত নোয়াই কিডন্যাপ করেছে এবং সেই এলসাকে ডেকে পাঠিয়েছে। ফলে জুলিয়ানও সেই দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এবার আমরা দেখতে পাই যে নোয়া এলসার মাকে বন্দি করে রেখেছিল, কারণ নোয়া তো এবারে বুঝেই গেছিল যে এলসা তার এগেনস্টে চলে গেছে এবং এলসাকে ব্ল্যাকমেল করার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য নোয়া এবার এলসার মাকে কিডন্যাপ করেছিল। নোয়া বলে যে এলসার এত সাহস হয় কি করে, ও আমার স্পাই হয়ে আমার বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তাই জন্য আমি ওর সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে আমার কাছে তুলে এনেছি, তাহলেই আমি ওকে সঠিক শিক্ষা দিতে পারবো। ততক্ষণে এলসা সেখানে চলে আসে এবং যে গুহাতে নোয়া এলসার মাকে বন্দি করে রেখেছিল, তার বাইরে যে গার্ডরা ছিল এলসা তাদেরকে অজ্ঞান করে দেয়। এবং এলসা তো গুহার ভেতরে ঢুকে নোয়াকে বলে যে নোয়া, আমার মাকে তুমি এখানে কেন ধরে এনেছো, আমার মাকে ছেড়ে দাও। নোয়া বলে ওঠে যে আমি একটা কুকুর পুষেছি যে আমার প্রতি লয়াল না, যে কিনা আমার দিকেই ভৌ ভৌ করছে। এবার তুমিই বলো যে সেই কুকুরের সাথে আমি কিভাবে ডিল করব। এবার নোয়া তো এলসার গলা টিপে ধরে এবং বলে যে আমি তোমাকে এখনো একটা সুযোগ দিতে পারি, তুমি জুলিয়ানকে গিয়ে মেরে ফেলো, আমার হয়ে কাজ করো, তাহলে আমিও তোমার মায়ের কোনো ক্ষতি করব না। এবং এই বলে সে একটা পিল জোর করে এলসার মুখে ঢুকিয়ে দেয়, যেটা কিনা একটা ড্রাগ টাইপের ছিল। নোয়া বলে যে এলসা, তুমি তো খুব ভালো করেই জানো যে এই পিলের কি কাজ, তা তুমিই বলো যে এবার আমি তোমার সাথে কি করব। এবং এই বলে সে এলসাকে অ্যাসল্ট করতে যায়, কিন্তু ততক্ষণে সেখানে জুলিয়ান চলে আসে এবং জুলিয়ান ধাক্কা মেরে নোয়াকে এলসার ওপর থেকে সরিয়ে দেয় এবং সে নোয়াকে ঘুষি মারতে থাকে। জুলিয়ান বলতে থাকে যে নোয়া, আমি তোমাকে মেরেই ফেলবো। এবং এলসা তখনই তাকে থামিয়ে বলে যে জুলিয়ান, এই কাজটা তুমি আমাকেই করতে দাও। এবং এই বলে এলসা তলোয়ার নিয়ে নোয়ার পুরুষাঙ্গে আঘাত করে, অর্থাৎ তাকে চিরকালের মতো নপুংসক বানিয়ে দেয়। নোয়াকে তো বাড়ি ফিরিয়ে আনা হয় এবং সেখানে আমরা নোয়ার পালক পিতা মন্ত্রী ইয়াওকে দেখতে পাই। আসলে নোয়া মহারাজের সন্তান ছিল ঠিকই, কিন্তু সে মহারানীর সন্তান ছিল না, অর্থাৎ মহারাজের অবৈধ সন্তান ছিল বলা যায়। তাই জন্য মহারাজ ছোটবেলায় তাকে মন্ত্রী ইয়াওয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এবং নোয়া কাইন্ড অফ মন্ত্রী ইয়াওকে নিজের বাবা হিসাবে দেখতো। আমার চিকিৎসক তো নোয়াকে চেক আপ করে বলে যে নোয়া ভবিষ্যতে আর বাবা হতে পারবে না। এবং মন্ত্রী ইয়াও তো বলতে থাকে যে এবার আমি মহারাজাকে কি জবাবদিহি করব। এবং অপরদিকে আমরা এলসা এবং জুলিয়ানকে দেখতে পাই। জুলিয়ান বলে যে আমাকে ক্ষমা করো এলসা, আমার জন্যই তোমাকে ওই বিপদের মধ্যে পড়তে হলো, আমি তাড়াতাড়ি গেলে এমনটা হতো না। এবং এলসা বলে যে কখনোই না, আসলে আমি তো এই বিপদগুলো নিজে ডেকে এনেছি, আমার বদলা নেওয়ার জন্যই আমি হয়তো তোমাকেও এক দুবার বিপদে ফেলেছি, তুমি আমাকে বাঁচিয়েছো এটাই অনেক। এবং তখনই জুলিয়ান বলে যে এলসা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না যে আমি তোমাকে ভালোবাসি কিনা, আজকে আমি তার উত্তর দিচ্ছি, আমি অনেক আগে থেকেই তোমায় ভালোবাসি। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জুলিয়ান তো অনেকদিন আগে থেকেই এলসাকে চিনতো এবং সে তখন থেকেই এলসাকে পছন্দ করত। কিন্তু জুলিয়ান জানতো যে এলসা নোয়াকে ভালোবাসে, তাই জন্য জুলিয়ান কোনোদিন সেই কথাটা কনফেস করেনি। জুলিয়ান বলে যে আমি কোনোদিন তোমার প্রতি কোনো রকম ইন্টারেস্ট দেখাইনি, কারণ আমি ভেবেছিলাম যে নোয়া যদি জানতে পারে আমি তোমাকে পছন্দ করি, তাহলে হয়তো এখানে আর ও তোমাকে থাকতে দেবে না। আমি চেয়েছিলাম তুমি যেন এখানেই থাকো, কিন্তু আমি সত্যিই কৃতজ্ঞ যে তোমার সাথেই আমার বিয়ে হয়েছে। এবং এই বলে জুলিয়ান তো এলসাকে জড়িয়ে ধরে। জুলিয়ান বলে যে তুমি আমাকে কথা দাও, কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না। এবং এলসা বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি, শুধু এই জন্মে কেন, কোনো জন্মেই আমি তোমাকে ছেড়ে যাব না। অপরদিকে আমরা নোয়াকে দেখতে পাই এবং তার পালক পিতা মন্ত্রী ইয়াওকে দেখতে পাই। নোয়া বলে যে বাবা, আমি বদলা চাই এবং মন্ত্রী ইয়াও বলে যে হ্যাঁ, ওই জুলিয়ান আর ওই এলসার থেকে আমি বদলা নিয়েই ছাড়বো। এবার মন্ত্রী ইয়াও তো কিছুক্ষণের মধ্যে মহারাজের কাছে আসে এবং সে সাথে করে নোয়াকেও নিয়ে আসে। মহারাজ বলেন যে কি হয়েছে, এবং মন্ত্রী ইয়াও বলে যে মহারাজ, জুলিয়ানের অনেকদিন থেকেই নোয়ার ওপর রাগ ছিল, তাই জন্য ও এবং ওর স্ত্রী মিলে নোয়াকে এইভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যাতে নোয়া কিনা আর কোনোদিন সন্তানের বাবাই হতে পারবে না। আপনি এই অন্যায়ের বিচার করুন। এবার মহারাজ তো প্রচন্ড রেগে যান যে এটা কি করে সম্ভব, এখনই জুলিয়ানকে এখানে ডেকে পাঠাও। মন্ত্রী ইয়াও তো বলতে থাকে যে মহারাজ, আজকে আপনাকে বিচার করতেই হবে, না হলে কিন্তু আমি দেওয়ালে মাথা ঠুকিয়ে নিজের প্রাণ দিয়ে দেব। এবার মহারাজের কথা মতো জুলিয়ান তো সেখানে আসে এবং তখনই মন্ত্রী ইয়াও বলে ওঠে যে মহারাজ, আজকে জুলিয়ান যেটা করেছে সেটা কিন্তু অত্যন্ত বড় দণ্ডনীয় একটা অপরাধ, সুতরাং ওকে দণ্ড দেওয়া উচিত। জুলিয়ান তখনই বলে যে তাই,
তাহলে নোয়া কি করেছে সেটাও আপনি বলুন। আমাদের রাজ্যে কাউকে কিডন্যাপ করা বা কাউকে অ্যাসল্ট করার চেষ্টা করা সেটাও তো দণ্ডনীয় অপরাধ। তাহলে সেটার জন্য আগে নোয়ার শাস্তি হোক। এবার নোয়া তো বলে ওঠে যে দাদা, যাই হয়ে যাক না কেন আমি তো তোমার ভাই বলো। আমি কখনোই তোমার সাথে কোনো রকম কম্পিটিশন করার চেষ্টা করিনি। তারপরেও তুমি এইভাবে কেন আমাকে মেরে ফেলতে চাইছো? এবার মহারাজ তো বলে ওঠে যে জুলিয়ান, তুমি কিন্তু এইবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। জুলিয়ান বলে যে কিন্তু মহারাজ, আমি যদি নিজের স্ত্রীকে প্রোটেক্ট করতে না পারি তাহলে আমি রাজ্যের লোকেদের কিভাবে প্রোটেক্ট করব? এবার ততক্ষণে তো সেখানে এলসাও চলে আসে এবং বলে যে মহারাজ, এই ঘটনার মধ্যে আমি জড়িত আছি। আমি আপনাকে সবটা বলছি যে কি হয়েছিল। আসলে নোয়া আমার মাকে কিডন্যাপ করেছিল এবং ও আমাকে শহরের বাইরে ডেকে নিয়ে গেছিল এই অথিলায়। ও আমাকে বিষ দিয়ে আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করে, আমার সম্মানহানি করার চেষ্টা করে। তাই আমি সেলফ ডিফেন্সে এমনটা করেছি। এবার তখনই তো সেখানে তাদের ন্যায় মন্ত্রণালয় থেকে একজন লোক চেংমো আসে এবং চেংমো বলে যে মহারাজ, আমার আপনাকে কিছু বলার আছে। এবার মহারাজ তো বলেন যে এর মাঝখানে আবার কি বলার আছে। এবং তখনই চেংমো বলে যে মহারাজ, কিছুদিন আগে ডিউক চ্যাং আমাদের এখানে একটা অভিযোগ করেছিল যে তার স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। সুতরাং এলসা যে কথা বলছে সেগুলো সত্যি। এবং আমরা নোয়ার ঘর থেকে সেই বিষ বা সেই ড্রাগটা পেয়েছি যেটা কিনা ও এলসাকে দিয়েছিল। এবং এলসা তখনই বলে যে মহারাজ, আজকে আমি সত্যি কথাটা আপনাকে বলতেই চাই। আমি আসলে নোয়া ট্রেন করা একজন স্পাই এবং নোয়া আমাকে পাঠিয়েছিল জুলিয়ানের ওপর নজর রাখার জন্য। এবার জুলিয়ান তো তখনই বলে যে এলসা, এত কিছু বলার কি দরকার? এলসা বলে যে না জুলিয়ান, আমি চাই সমস্তটা সত্যি বলে একদম পরিষ্কারভাবে তোমার সাথে থাকতে। এবং এলসা মহারাজকে সবকিছু বলে এবং এলসা মহারাজকে সবকিছু বলে যে কিভাবে নোয়া সেই চিঠিটা তাকে রাখতে বলেছিল এবং সেই কাজ না করার জন্য নোয়া তার মাকে কিডন্যাপ করেছে। এবার নোয়া তো বলে ওঠে যে মহারাজ, আমি এমনটা কিছুই করিনি। এবং তখনই এলসা কিছু চিঠি দেখায়, যে চিঠিগুলো কিনা নোয়া আর তার মধ্যেকার চিঠি ছিল, যেটা থেকে প্রমাণ হয় যে নোয়া সত্যিই এলসাকে কাজে লাগিয়েছিল। এবং মহারাজ তখনই বলে ওঠে যে নোয়া, তুমি আমার সন্তান। আমি তোমাকে ছোটবেলা থেকে নিজের বৈধ সন্তানের মর্যাদা দিতে পারিনি, তাই জন্য আমারই খারাপ লাগতো। তাই আমি চেষ্টা করেছি তোমাকে সব দিক থেকে ভালো রাখার, তোমার সকল ইচ্ছা পূরণ করার। আর সেখানে কিনা তুমি যুবরাজের ক্ষতি করার চেষ্টা করছো। নোয়া তো বলে ওঠে যে বাবা, আসলে তোমার বড় ছেলে তো আমি, তাই না? আমি তো জুলিয়ানের থেকে রাজা হওয়ার জন্য বেশি যোগ্য। কিন্তু কেন? আমার মা একজন ক্রিমিনালের সাথে যুক্ত ছিল বলে তুমি আমাকে জন্মের পর থেকেই আলাদা করে দিলে। কেন? আমি কি সেটা ডিজার্ভ করি? সুতরাং আমার যেটা প্রাপ্য আমি সেটা ছিনিয়ে নেব। এবার নোয়া তো তখনই এলসার কাছে গিয়ে বলে যে এলসা, আমি এতদিন ধরে প্ল্যান করেছিলাম সবকিছু করার, আর তুমি সেটা নষ্ট করে দিলে। আমি তো নরকে যাবই, কিন্তু তোমাকেও সাথে করে নিয়ে যাব। এবং এই বলে সে একটি তলোয়ার বার করে এলসার ওপর হামলা করতে যায়। কিন্তু তখনই জুলিয়ান এলসার সামনে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এবার মহারাজের লোকেরা তো সঙ্গে সঙ্গে নোয়াকে ধরে নেয় এবং মহারাজ তখনই তাকে গৃহবন্দী থাকার আদেশ দেন। এবার মহারাজ তো এলসাকে বলেন যে এলসা, তুমি যেটা করেছো সেটাও কিন্তু একটা গুরুতর অপরাধ। কিন্তু যেহেতু তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো, আমাকে সবটা সত্যি বলেছো, তাই আমি এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি। এবার পরের দিন এলসা আর জুলিয়ান যখন বসেছিল, এলসার বাবার বাড়ি থেকে একজন চাকর ছুটতে ছুটতে আসে এবং সে এলসাকে বলে যে এলসার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটি বলে যে এলসার মা খুবই খুশি ছিল যে জুলিয়ান আর এলসা একদম সেফ আছে এবং সেই খুশিতেই সে এই লোকটিকে রান্নাবান্নার কাজে সাহায্য করতে বলে। কিন্তু লোকটি তারপর ফিরে এসে দেখে যে এলসার মাকে পাওয়া যাচ্ছে না। এবার জুলিয়ান তো তখনই লুফেনকে বলে যে এক্ষুনি গিয়ে তুমি খোঁজ লাগাও যে কি হয়েছে। এবং লুফেং এসে খবর দেয় যে এলসার মা মারা গেছে। গত রাতে আগুন লেগে এলসার মা মারা গেছে। এবার এলসা তো এই খবর শুনে একদমই পাগল হয়ে যায়। তার মা ছাড়া তাকে ভালোবাসার মতো আর তো কেউই ছিল না। এলসা তো কাঁদতে থাকে যে আমি দ্বিতীয়বার জন্ম নিয়েও আমার মাকে বাঁচাতে পারলাম না। আমি কি দোষ করেছি যার জন্য আমার সাথে এমনটা হচ্ছে? এবার এলসা তো ঠিক করে যে এই ব্যাপারটা সে জানবে এবং যে তার মাকে মেরেছে বা তার মা যেভাবেই মারা যাক না কেন তার বদলা সে নেবে। এবার এলসা সর্বপ্রথম পিওনিকে জিজ্ঞাসাবাদ করে যে আমার মায়ের সাথে কি হয়েছিল সেটা ঠিক করে বলো। এবার এলসা তো পিওনিকে আগে থেকেই একটা বিষ দিয়ে রেখেছিল, যেটার জন্য পিওনির দেহে সবসময় পিঁপড়ে কামড়ানোর মতো অনুভূতি হতো। এলসা বলে যে তুমি আমাকে সত্যি করে বলো যে সেই রাতে কি হয়েছিল, তাহলেই আমি তোমাকে অ্যান্টিডোট দেব।
এবার পিওনি তো বলে যে সেই রাতে তার মা বাড়ি ফিরে আসে এবং তার মা খুবই এনার্জেটিক ছিল এবং খুবই হাসি খুশি ছিল এবং রাতের বেলা তার মা প্রে করতে তাদের প্রেয়ার রুমে ঢুকেছিল, কিন্তু তখনই সেখানে আগুন লেগে যায় এবং তার মা মারা যায়। এবার এলসা তো বুঝতে পারে যে নিশ্চয়ই এর মধ্যে ফ্লোরেন্স আর মলির কিছু হাত রয়েছে। এলসা বলে যে ফ্লোরেন্সের কি এমন কোনো গোপন রহস্য আছে যেটা আমি জানি না? এবং তখনই পিওনি বলে যে আসলে ফ্লোরেন্স অনেকদিন ধরে একটা লোকের সাথে সম্পর্কে রয়েছে, অর্থাৎ পরকীয়া করে। সেটা এতদিন এলসা জানতো না। এবার এলসা তো এই খবর নিয়ে পিওনিকে তার অ্যান্টিডোট দিয়ে দেয়। অপরদিকে আমরা ফ্লোরেন্সকে দেখতে পাই এবং সেখানে আমরা তার প্রেমিক অ্যালেক্সকেও দেখতে পাই। অ্যালেক্স তো এসে ফ্লোরেন্সকে জড়িয়ে ধরে। এবার অ্যালেক্স আর ফ্লোরেন্স ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু ফ্লোরেন্সের বাবা রাজি হয়নি অ্যালেক্সের সাথে তার বিয়ে দিতে। তাই জন্য ফ্লোরেন্সের এই প্রেমিক অ্যালেক্স ফ্লোরেন্সের বাড়ি ঘোড়া চালক হিসেবে চাকরি নিয়েছিল, যাতে সে ফ্লোরেন্সের আশেপাশে থাকতে পারে। মানে কি ডেডিকেশন হলে মানুষ এমনটা করে। যাই হোক, এবার অ্যালেক্স তো ফ্লোরেন্সকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায়। কিন্তু তার পরের দিনই সকালে সেখানে উপস্থিত হয় এলসা এবং এলসা সেখানে নিজের বাবা অর্থাৎ ডিউক চ্যাংকেই এনেছিল। এবার তারা ঢুকেই দেখে যে ফ্লোরেন্সের গলায় কিছু লাল লাল হিকির দাগ এবং এলসা তো বলে ওঠে যে ফ্লোরেন্স, তোমার হঠাৎ কি হলো? তোমার গলায় এইসব দাগ কিসের? এবং তখনই নোয়া এবং লুফেং সেখানে অ্যালেক্সকে ধরে নিয়ে আসে। তারা বলে যে এই লোকটা কিছুক্ষণ আগেই ফ্লোরেন্সের ঘর থেকে দৌড়ে পালাচ্ছিল, তাই জন্য আমরা ভাবলাম যে নিশ্চয়ই কিছু একটা গড়বড় রয়েছে, একে ধরে আনি। তখনই অ্যালেক্সের কাছ থেকে ফ্লোরেন্সের একটি ইনারওয়্যার পাওয়া যায়, যেটা থেকে তো প্রমাণ হয়েই যায় যে তাদের মধ্যে কিছু একটা সম্পর্ক রয়েছে। এবার ডিউক চ্যাং তো সঙ্গে সঙ্গে ফ্লোরেন্সকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে যে তোমার এত সাহস হয় কি করে। ফ্লোরেন্স বলতে থাকে যে তুমি আগে আমার কথা শোনো, আমাকে ফাঁসানো হয়েছে। এই এলসাই চেষ্টা করছে আমার সম্মান হানি করার, ও চেষ্টা করছে আমাকে ফাঁসানোর। এলসা বলে যে কিন্তু ফ্লোরেন্স, আমি তোমার থেকে বদলা কেন নিতে চাইবো? তুমি কি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেছো? এবার ফ্লোরেন্স তো বলতে থাকে যে আমি তোমাদের পরিবারে 20 বছর আছি, তোমরা কখনোই আমার সাথে এমনটা করতে পারো না। সে তার স্বামীকে বলতে থাকে যে তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করো না? এবং ডিউক চ্যান তো বলে যে প্রত্যেকটা চোর ধরা পড়ার পর এই একই কথা বলে। এবং তখনই এলসা বলে যে বাবা, আমি আসলে খুব ইন্টারেস্টিং একটা গল্প জানি, তুমি কি সেটা শুনতে চাও? এবং সে পিওনিকে সেখানে ডাকে। এলসা বলে যে পিওনি, তুমি আমাকে যা যা বলেছিলে সেগুলো এখানে বলো তো। এবং পিওনি তখনই বলে যে ফ্লোরেন্স আর অ্যালেক্স ছোটবেলার প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু ফ্লোরেন্সের বাড়ি থেকে মেনে না নেওয়ার জন্য তাদের বিয়ে হয় না। তাই জন্যই অ্যালেক্স তাদের ঘোড়ার চালক হিসেবে এখানে কাজে যোগ দেয়। এবং পিওনি নিজের চোখেই অনেকবার অ্যালেক্স এবং ফ্লোরেন্সকে মিলিত হতে দেখেছে। এবার ফ্লোরেন্স তো রেগে গিয়ে পিওনিকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার এত সাহস কি করে হয়, তুমি মিথ্যে কথা বলছো। পিওনি বলে যে কিন্তু আমি মিথ্যে কথা কেন বলবো, আমি সত্যিই বলছি। এবং ডিউক চ্যান তো ফ্লোরেন্সের গলা টিপে ধরে যে তোমার এত সাহস। এবং তখনই তো অ্যালেক্স গিয়ে ফ্লোরেন্সকে প্রোটেক্ট করে। অ্যালেক্স বলে যে তুমি আমার প্রথম ভালোবাসাকে কেড়ে নিয়েছো, এখন তুমি আমাদের ফাঁসানোর চেষ্টা করছো। এবং ডিউক চ্যাং তখনই রেগে তার তলোয়ার বার করে এবং সে সেখানেই অ্যালেক্সকে হত্যা করে। এবার ফ্লোরেন্স তো অ্যালেক্সের বডি ধরে কাঁদতে থাকে যেটা আমার সাথে কি হলো। এবং চ্যাং তখনই ফ্লোরেন্সকে বন্দি করার কথা বলে এবং ফ্লোরেন্সকে সেখানেই বন্দি করা হয়। এলসা বলে যে বাবা, আমার সন্দেহ হচ্ছে যে ফ্লোরেন্স হয়তো আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, তাই তুমি ফ্লোরেন্সকে আমার কাছে হ্যান্ডওভার করে দাও। এবং জুলিয়ানো বলে যে সে এই দায়িত্ব নিচ্ছে এবং তার বাবা তাতে রাজি হয়ে যায়। এবার এলসা ফ্লোরেন্সকে একটি ঘরে বন্দি করে জিজ্ঞাসাবাদ করে। ফ্লোরেন্স বলে যে আমার তো তোমার সাথে কোনো শত্রুতা নেই, তুমি এমনটা কেন করছো? এবং এলসা তখনই বলে যে শত্রুতা নেই, সত্যি তুমি আমাকে হাসালে। তোমার যদি শত্রুতা না থাকে তাহলে তুমি আমার মাকে মারলে কেন? এবং তখনই এলসা একটি বাক্স খুলে একজোড়া জুতো দেখায় এবং এই জুতো কোনো সাধারণ জুতো ছিল না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তার মা যেখানে মারা গেছিল, অর্থাৎ এলসার মা যেখানে আগুনে জ্বলে গেছিল, এলসা সেই জায়গাটায় গেছিল। সেখানে সবকিছুই প্রায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল, কিন্তু সেই আগুনের মধ্যে থেকে এলসা একজোড়া জুতো পায়, যেটা কিনা তার মায়ের পায়ের জুতো ছিল। এবং এই জুতোগুলো কোনো সাধারণ জুতো ছিল না। এই জুতোগুলো প্রাচীনকালে মহিলাদের উপর অত্যাচার করার জন্য ব্যবহার করা হতো। এগুলি ভেড়ার চামড়া দিয়ে তৈরি একটা স্পেশাল ধরনের জুতো ছিল, যেটা কিনা আগুনের উপর দিলে চামড়ার জুতোটা ছোট হতে থাকতো। ফলে যেই জুতো পরে আছে তার পায়ে সেই জুতো চেপে বসবে এবং প্রচন্ড কষ্টের সৃষ্টি করবে।
এবং হারেমে নানা রকম অত্যাচারের জন্য এই জুতো ব্যবহার করা হতো। এবার এলসা তো বুঝতে পারে যে তার মানে তার মাকে কিরকম কষ্টের মধ্যে দিয়ে মরতে হয়েছে। এবার এলসা তো বলে ওঠে যে ফ্লোরেন্স, তোমাকেও আমি ঠিক এই একই কষ্ট ফিল করাবো। এবার ফ্লোরেন্স তো তখনই বলে ওঠে যে তুমি জানো না আমার বাবার বাড়ির লোকেরা কতটা শক্তিশালী, তুমি জানো না, তারা তোমাকে ছাড়বে না। এবং এলসা তখনই ফ্লোরেন্সকে একটা চিঠি দেখায় যে ফ্লোরেন্সের বাবার দিকের লোকেরাও তাকে ত্যায্য করে দিয়েছে। এবার এলসা তো ফ্লোরেন্সের হাত পা বেঁধে তাকে ওই জুতো পরিয়ে দেয় এবং তার পা একটি আগুনের ভাটির ওপর দিয়ে তাকেও সেই একই কষ্ট, একই অত্যাচার ফিল করায়। এলসা বলে যে তোমার থেকে বদলা তো আমি নেবই, কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য আগে আমি তোমার মেয়ের থেকে বদলা নেব। এবার ফ্লোরেন্স চেঁচাতে থাকে যে তুমি আমার মেয়ের দিকে একদমই হাত দেওয়ার চেষ্টা করবে না, কিন্তু এলসা তো দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে বদলা নেবেই। এবার এলসা গিয়ে তার বাবাকে বলে যে বাবা, ফ্লোরেন্স কনফেস করেছে যে ওই আমার মাকে মেরেছে। ডিউক চ্যান তো বলে যে সত্যি, একটা বিষাক্ত মহিলাকে আমি 20 বছর আমার জীবন সঙ্গিনী বানিয়ে রেখেছিলাম। যদি আমি আগেই জানতাম তাহলে আমি তোমার মায়ের কিছু হতে দিতাম না। এবং তখনই এলসা বলে যে বাবা, যেহেতু ফ্লোরেন্স আর অ্যালেক্সের এতদিনের একটা অবৈধ সম্পর্ক ছিল, আমার সন্দেহ হচ্ছে যে মলি তাদেরই সন্তান নয় তো। এবার ডিউক চ্যাং তো আরো রেগে যায় এবং বলে যে যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে আমি ওই মা বেটিকে ছাড়বো না। এবার মলিকে তো সেখানে ডাকা হয় এবং তার সাথে ডিউক চ্যাং এর ব্লাড টেস্ট করা হয় এবং দেখা যায় যে মলি সত্যি তার অবৈধ সন্তান, অর্থাৎ মলি অ্যালেক্সেরই সন্তান ছিল। এবার মলিও তো এই ঘটনায় প্রচন্ড চমকে যায় এবং সে বলে ওঠে যে মা, তুমি এতদিন আমার থেকে সত্যিটা লুকিয়েছিলে, তাহলে কি আমি ডিউকের সন্তান নই? এবং ফ্লোরেন্স তো বলে ওঠে যে না, তুমি আসলে অ্যালেক্সের সন্তান, কিন্তু যাই হয়ে যাক না কেন আমি তো তোমার মা। মলি তো অত্যন্ত শকড হয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। এবার ডিউক চ্যাং তো সঙ্গে সঙ্গে বলে যে ফ্লোরেন্স, তোমার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে তুমি এক্ষুনি নান হয়ে একটা কোনো টেম্পেলে চলে যাও এবং সেখানে গিয়ে নিজের এই সমস্ত ভুলের জন্য প্রায়শ্চিত্ত করো। এবং ফ্লোরেন্সকে তো ন্যাড়া করে সেই টেম্পেলে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে ডিউক চ্যাংও তো মলিকে নিজের ত্যায্য কন্যা করে দেয় এবং তাকে বাড়ি থেকে বার করে দেয়। এবার মলি তো এলসার উপর প্রচন্ড রেগে যায় এবং সে এলসাকে অ্যাটাক করতে যায়, কিন্তু এলসা উল্টে তার হাত মুচকে দেয় এবং তাকে অজ্ঞান করে দেয়। এবার এলসা তো মলিকে বন্দি করে নেয় এবং এলসা মলিকে একটা শিলমোহর দেখায়, যেটা কিনা সে ওই পুড়ে যাওয়া জায়গা থেকেই পাওয়া গেছিল। এলসা বলে যে মলি, এবার সত্যি করে বলো যে তুমি এই কাজের সাথে কিভাবে যুক্ত ছিলে। মলি বলে যে এলসা, তুমি তো সবটা জেনেই গেছো, তাহলে আর নাটক করছো কেন? হ্যাঁ, আমি তোমার মাকে মেরেছি, আমি আর আমার মা মিলেই তোমার মাকে মেরেছি, যা করেছি আমি বেশ করেছি। এবার এলসা তো প্রচন্ড রেগে যায় এবং সেখানেই মলিকে গলা টিপে মেরে ফেলে। এলসা বলে যে রক্তের বদলা রক্ত দিয়েই নিতে হয়। এবার এই খবর নোয়ার কাছে পৌঁছায় যে মলি মারা গেছে এবং এখন ডিউক চ্যাং এর বৈধ সন্তান এলসা এবং ফ্লোরেন্সকেও নান হিসাবে টেম্পেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো তখনই বলে ওঠে যে আমাদের এলসাকে সরাতে হবে, এই এলসার চালাকের জন্যই আমরা জুলিয়ানকে হাত করতে পারছি না। জুলিয়ানের সবচেয়ে বড় সাহায্য হচ্ছে এই এলসা, তাই আগে ওকে খতম করতে হবে। এবং নোয়া মন্ত্রী ইয়াও এর সাথে কানে কানে কিছু কথা বলে এবং মন্ত্রী ইয়াও বলে যে এবার তো এলসা আর জুলিয়ান কেউই বাঁচবে না। এবার অপরদিকে আমরা এলসা এবং জুলিয়ানকে দেখতে পাই এবং আমরা সেই হিলারটিকে দেখতে পাই যার কাছে এলসা গেছিল। হিলারটি জুলিয়ানের জন্য একটি অ্যান্টিডোট বানিয়ে এনেছিল। এবার জুলিয়ান তো সেই অ্যান্টিডোট গ্রহণ করে। হিলারটি বলে যে এই অ্যান্টিডোটও হচ্ছে এক রকমের বিষ, কারণ ওর দেহে যে বিষ আছে সেটা একমাত্র বিষ দিয়েই কাটানো যেতে পারে, অর্থাৎ বিষে বিষে বিষক্ষয় হলে তবেই কাজ দেবে। এবার জুলিয়ান সেটা খাওয়ার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সে তো অত্যন্ত অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। আমরা দেখতে পাই যে তার সব চুলও সাদা হয়ে গেছিল এবং এলসা সর্বক্ষণ তার মাথার কাছেই বসেছিল। এবার হঠাৎ করেই জুলিয়ানের জ্ঞান ফেরে এবং তার চোখ সম্পূর্ণ লাল হয়ে গেছিল। সে পুরোই একটা বিস্টের মতো বিহেভ করছিল এবং সে তো এসে এলসারই গলা টিপে ধরে। জুলিয়ান বলে ওঠে যে এলসা, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, না হলে আমি তোমার কোনো ক্ষতি করে ফেলতে পারি। এলসা তো বলে যে আমি কখনোই যাব না এবং জুলিয়ান তখন নিজেই সেই ঘর থেকে বেরিয়ে যায়। এলসা হিলারটিকে জিজ্ঞাসা করে যে এমনটা কেন হচ্ছে এবং হিলারটি বলে যে ওর ভিতরে এখন দুটো পয়জন ফাইট করছে, দেখা যাক কোন পয়জনটা জেতে ও আদৌ সুস্থ হতে পারে কিনা। এবার অপরদিকে আমরা নোয়া এবং মন্ত্রী ইয়াওকে দেখতে পাই। নোয়া বলে যে বাবা, তোমার থেকে আমার একটা শেষ সাহায্য চাই, এবার আমাদের জুলিয়ানকে পুরোপুরি মেরে ফেলতে হবে।
এবার মন্ত্রী ইয়াও তো নোয়াকে নিজের সন্তানের চোখেই দেখতো, তাই জন্য মন্ত্রী ইয়াও নোয়াকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার পরের দিনই আমরা দেখতে পাই যে শহরের বহু দিক থেকে বহু মানুষের রক্তশূন্য মৃতদেহ পাওয়া যায়, এবং সেটা ইনভেস্টিগেশন করছিল জাস্টিস মিনিস্টার চেংমো, অর্থাৎ যাকে আমরা আগেও দেখেছিলাম। এবং সবাই সন্দেহ করে যে কোনো একটি ফক্স ডিমন এই কাজটি করছে, অর্থাৎ লোকের রক্ত শুষে নিচ্ছে। এবং আমরা সবাই জানি যে জুলিয়ানেরও এরকমই একটা অসুখ ছিল। এবার চেংমো তো এই কথা মহারাজের কাছে রিপোর্ট করে। মহারাজ বলে যে কিন্তু জুলিয়ানের তো ছোটবেলা থেকে এই অসুখ, ও তো কখনোই এমনটা করেনি, তাহলে হঠাৎ করে ও ফক্স ডিমনে কি করে রূপান্তরিত হবে। এবং তখনই মন্ত্রী ইয়াও সেখানে আসে। মন্ত্রী ইয়াও বলে যে মহারাজ, দেশের মানুষজনকে বাঁচাতে গেলে আমাদের জুলিয়ানকে মৃত্যুদণ্ড দিতেই হবে। আমাদের লোকের সামনে দেখাতে হবে যে আমরা সেই ডিমনকে ধরতে পেরেছি, তাহলে তো লোকজনের রাজব্যবস্থা থেকে ভরসা উঠে যাবে। এবার মহারাজ তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, এবং মহারাজ বলে যে ঠিক আছে, আগে জুলিয়ানের জ্ঞান ফিরুক, তারপর দেখা যাবে যে কি করব। এবার জুলিয়ানকে তো অলরেডি জেলে বন্দি করেই রাখা হয়েছিল, কারণ জুলিয়ান যে সেই রাতে বেরিয়ে গেছিল, তারপর তাকে অচৈতন্য অবস্থায় শহরের একধারে পাওয়া গেছিল। সেখান থেকেই তাকে ধরে এনে জেলে বন্দি করা হয়েছিল, কারণ সন্দেহ করা হচ্ছিল যে এই মৃত্যুগুলোর পিছনে সেই আছে। এবার জেলে তো সেখানে এলসা তার সাথে দেখা করতে যায়। জুলিয়ান বলে যে এলসা, আগের দিন রাতে আমার ওই রূপ দেখে তুমি ভয় পেয়ে যাওনি তো? তুমি আমাকে ঘৃণা করবে না তো? এবং এলসা বলে যে কখনোই না, ওই রূপেও তোমাকে ইকুয়ালি হ্যান্ডসাম লাগছিল। এবং এই কথা বলে এলসা তাকে কিস করে, কিন্তু এলসার ঠোঁটে তখন অজ্ঞান করার ওষুধ লাগানো ছিল, ফলে কিস করাতেই জুলিয়ান অজ্ঞান হয়ে যায়। আসলে এটা এলসার প্ল্যানেরই একটা অংশ ছিল। আর কিছুক্ষণের মধ্যেই জেলের সেই ঘরেতে মন্ত্রী ইয়াও আসে, এবং মন্ত্রী ইয়াও তো সেখানে পড়ে থাকা জুলিয়ানকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে জুলিয়ানের জায়গায় আমরা দেখতে পাই লুফেংকে, এবং লুফেং তো তার তলোয়ার নিয়ে উঠে পড়ে এবং ইয়াওয়ের থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এবং সেখানে এলসা মহারাজকে নিয়ে আসে। এবার মহারাজের সামনে এলসা তো দেখিয়ে দেয় যে ইয়াও কিভাবে জুলিয়ানকে মারার চেষ্টা করছে। এবার মহারাজ তো বলে ওঠে যে এলসা আমাকে অনেকদিন ধরেই বলছিল যে কোনো এক মন্ত্রী জুলিয়ানের বিরুদ্ধে প্লটিং করছে, কিন্তু সেটা যে তুমি সেটা তো আমি বুঝতে পারিনি, তুমি এমনটা কেন করলে? এবার ইয়াও তো তখনও বলতে থাকে যে আমি আমাদের সাম্রাজ্যের ভালোর জন্যই করেছি। রাজকুমার একজন ব্লাড সাকিং ডিমন, তাকে শেষ করতে পারলেই আমাদের রাজ্যের ভালো হবে। এবং এলসা বলে যে তুমি তোমার চালাকি এসব বড় বড় কথা দিয়ে ঢাকার চেষ্টা করো না। এই লোকগুলির মৃত্যুর সাথে রাজকুমারের কোনো সম্পর্ক নেই। এবং এলসার লোকেরা তখনই একটি লোককে ধরে নিয়ে আসে, যার চুল কিনা একদমই জুলিয়ানের মতো সাদা ছিল, এবং সে জুলিয়ানের ছদ্মবেশ ধরেছিল। আসলে এই লোকটিকে নোয়া এবং মন্ত্রী ইয়াও কাজে লাগিয়েছিল, যাতে সে শহরের সব জায়গায় ঘুরে লোকের মনে এমনই ধারণা প্রতিষ্ঠা করে যে জুলিয়ানই এই সমস্ত হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে। এবার মহারাজ তো বলে ওঠেন যে তুমি সত্যি করে বলো যে এই কাজ করতে তোমাকে কে বাধ্য করেছে, না হলে আমি কিন্তু তোমাকে হাজার টুকরো করে কেটে ফেলবো। এবং সেই লোকটি স্বীকার করে যে নোয়া এবং মন্ত্রী ইয়াওই এর সাথে যুক্ত রয়েছে, তারাই তাকে জুলিয়ানের ছদ্মবেশ ধরে এই কাজটি করতে বলেছে। এবার মন্ত্রী ইয়াও তো তখনও নোয়াকে বাঁচানোর চেষ্টা করে যে মহারাজ, এটা কেবলমাত্র আমার একার কাজ, এর মধ্যে নোয়া কোনোভাবেই জড়িত না। কিন্তু মহারাজ ততদিনে বুঝেই গেছিল যে নোয়া আসলে কত বড় একটা শয়তান, এবং মহারাজ নোয়াকে মৃত্যুদণ্ড দেন। ফলে নোয়াকে বিষ খেয়ে নিজেকে শেষ করতে হয়, এবং মহারাজ মন্ত্রী ইয়াওকেও মৃত্যুদণ্ড দেন। এবং এলসা যাদের থেকে বদলা নেবে ভেবেছিল তাদের প্রত্যেকের থেকেই বদলা নিতে সক্ষম হয়, এবং এলসা শেষ অবধি জুলিয়ানকেও বাঁচাতে পারে। এবং এই জন্মে তারা হাসি খুশি ভাবে সুন্দরভাবে সংসার করে এবং রাজ্য শাসন করে। এবং এখানেই আমাদের এই পুনর্জন্মের রিভেঞ্জ কাহিনী শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর পরের দিন তোমরা কি ড্রামা দেখতে চাও সেটা কিন্তু জানাতে ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।